My first biggest break was I was selected as one of the prestigious Oscar qualifying international film festival. অস্কার কোয়ালিফাইং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জুরি হওয়াটা মুখের কথা না। তোমাকে ইন্ডিয়ার লোক দেখছে যে তুমি অ্যাজ এন ইন্ডিয়ান জুরি এখানে সিলেক্ট হয়েছো, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছো অস্কার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, ছবিটার তোমার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হবে, এবং আমি করেছি। আমি আমার দিদিকে দিয়ে দিদির ফার্স্ট অ্যাক্টিং বিরেজ বলে একটা শর্ট ফিল্ম করি 3 মিনিট। ওকে, আমি দেখতে পাচ্ছি ছবিটা ইজ ডুইং সামথিং ম্যাসিভ। অ্যামাজন প্রাইম ইউএসএ ইউকে আমার সিরিজটা কিনে নিল, সেটা সানডান্সে যায়। My name's John Cooper. I'm the director of the Sundance Film Festival. It's been insane. I'm so excited. I feel special. I'm like, I get to be here with everybody. Waiting for 2 years to say this. Welcome to the world premiere of Search. I've lived in LA for 11 years, and every year I would say, I'm going to Sundance, I'm going to Sundance, I'm going to Sundance, and here I am. It's this conjuring. It's a collective imagination. We're imagining a world, and it is so much fun. We're meeting so many amazing filmmakers from around the world, and I can't tell you how hard we look for you. এবং সানডান্সে একটা ছবি যাওয়া মানে কি, সেটা যেসব ফিল্ম মেকারদের গেছে তারা বুঝতে পারবে। কিছু ওটিটি তারা দেখলো, গুড। আমি ইচ্ছে করে ওনাকে বললাম যে আমার ছবিটা সানডান্সে গেছিল। বললো ভেরি সরি, আমরা ছবি নিচ্ছি, আমরা কোনো এখানে ডান্স বাংলা ডান্স ফান্স আমরা কোনো শো করছি। বললাম এটা সানডান্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা ডান্স বাংলা ডান্স নয়। আমি সিয়াটল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছিলাম, আমার এখান থেকে ফোন এসেছিল, ঠিক আছে, হ্যাঁ ইন্দ্রনীল ব্যানার্জি বলছেন। এখন হ্যাঁ বলছি, আমি অমুক ছবির ডিরেক্টর, তো যদি জিতিয়ে দেন somehow then we're happy to pay you, no issues. বললাম থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অফার। আপনাকে আমি দুটো অপশন দিচ্ছি, এটা কি আমি লাইভ ছাড়বো অডিওটা, নাকি আমি লাইভে গিয়ে আপনার নাম দেবো। আমির খান প্রোডাকশন, এক্সেল এন্টারটেনমেন্ট, জোয়া আক্তার এন্ড অল, দে আর বিগিজ। বাচ্চাদের চড়াচ্ছে, মানে ডিরেক্টর চড়মাচ্ছে, হাসি লাপাতা লেডিস, ঠিক আছে, খুবই ভালো ছবি, গুড। রিসেন্টলি আইফা কোথাও একটা অ্যাওয়ার্ড পেয়েছে, আমি দেখলাম। ভাই টাকা খাওয়াচ্ছে বাংলা হিসেব, মোটা টাকা খাওয়াচ্ছে, সেখানে সেসব জুরিরা নয় টাকাটা গিলছে। যে ছেলেটা পাঠ করেছে সে কোনো অ্যাওয়ার্ড পায়নি, সবাই পেয়েছে, ছেলেটাই কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। হাই গাইজ, আমি সুমন, আর পডকাস্ট ওয়ালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টটা শুরু করার আগে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চাই। তোমরা অনেকেই আমাদের ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। কেন করছো না আমি জানি না, বাট তোমাদের সাবস্ক্রাইব করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যত আমাদের সাপোর্ট করবে আমরা তত ভালোভাবে কাজ করতে পারবো, তত আমাদের ফ্যামিলি আরো বেশি স্ট্রং হবে। সো প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো। আর আজকের পডকাস্টটা আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করতে চলেছি। আজকের টপিকটা হলো আমাদের ডিরেকশন। কিভাবে একটা সিনেমা বড় পর্দায় আসে, কিভাবে একটা স্ক্রিপ্ট থেকে শুরু করে একটা সিনেমার বড় পর্দাতে সেই স্ক্রিপ্টটাকে রূপান্তরিত করে ফিল্ম বানানো হয়। তো আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয়ে কথা বলার জন্য আজকের পডকাস্টের গেস্ট হিসেবে ডেকে নিয়েছি ইন্ডিয়াস ফার্স্ট হরর মিনি সিরিজ মেকার ইন্দ্রনীল ব্যানার্জিকে, যাকে তোমরা অনেকেই চেনো। সো আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো এবং এনজয় করো। সো ওয়েলকাম ইন্দ্রনীল দা অন পডকাস্ট ওয়ালা। কেমন আছো দাদা? গুড, চলছে, ভালো চলছে। ওকে, আজকের পডকাস্টটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণটা হলো যে এতদিন আমরা একটা মুভি দেখে এসেছি, বা আমরা টিভির পর্দায় কোনো অ্যাড দেখেছি, বা সিরিয়ালগুলো দেখে এসেছি, কিন্তু তার পেছনে যে কতটা খাটনি, কতটা পরিশ্রম থাকে সেটা আজকে জানতে পারবো। কারণ আজকে আমি ফার্স্ট টাইম কোনো ডিরেক্টরের পডকাস্ট নিচ্ছি, সেটা আমার সৌভাগ্য যে তোমাকে আমরা পেয়েছি আমাদের পডকাস্টে। এই বিষয়গুলো আমরা জানবো, আরও অনেক কিছু আছে ইন্ডাস্ট্রির ব্যাপারে, তোমার ব্যাপারে অনেক কিছু জানার আছে, সেগুলোও আমরা জানবো। তো সবার প্রথমে তোমার কাছে আমার যেটা জানার ইচ্ছা আছে সেটা হলো তোমার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল এই ইন্ডাস্ট্রিতে? গুড কোয়েশ্চেন অ্যান্ড ভেরি, মানে অ্যান্সারটা খুব বড় হবে। তো যাই হোক, আমি শর্টে বলছি। আমি ফ্রম মাই চাইল্ডহুড, মানে একটা বাচ্চা যখন বড় হয় যে কোনো এনভায়রনমেন্টে বা ফ্যামিলিতে একটা দিক থাকে, তো মানে কিছু একটা দিক থাকে, মানে নয় প্লেইং ব্যাকগ্রাউন্ড বা স্পোর্টস ব্যাকগ্রাউন্ড, চাকরিজীবী ব্যাকগ্রাউন্ড, বিজনেস ব্যাকগ্রাউন্ড। আমার বাবা ব্যাংকে চাকরি করতেন,
এবং মা হাউসওয়াইফ। তো আমি যে শিক্ষাটা পেয়েছি আমার বাবা মার থেকে, ডেডিকেশন, কি মা কি বাবা কি দিদি, দিদি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো একটা ছোট্ট এক্সাম্পল দিই। দ্য থিং ইজ টাইটানিক চলছে, ঠিক আছে, আমি বাচ্চা। ওকে। তো আমি দেখছি হট করে সিনেমা হলে আমার মা আমার চোখটা বন্ধ করে দিল, কিছু সিনে আবার খুলে দিল। আমি বুঝলাম না কি কেস। আমি বাড়ি থেকে জিজ্ঞেস করছি, মা কেন চোখটা বন্ধ করে দিলে? এখন জানবো না, এখন বলবো না, পরে বড় হও। ওকে, বড় হলাম। যখন বড় হলাম মা আমাকে ফুল টাইটানিকটা দেখিয়েছিল কমপ্লিট, যে দেখো ছবিটা। সেম বাপি আমাকে 20,000 লিগ আন্ডার দ্য সি, ইন্ডিপেন্ডেন্স ডে, আমার জীবনের প্রথম ছবি, সায়েন্স ফিকশন। তো বুঝতে পারছো তো, মানে ছবিগুলো আমাকে খাওয়ানো হয়েছে। ছেলে ডিরেক্টর হবে বলে নয়, ঠিক আছে, দেখো মানে এই ছবিগুলো ভালো, তোমার ভালো লাগবে। দেখতে দেখতে একটা এমন অ্যাডিকশন জন্মালো যে আমি একটা খাতা বাড়িতে তৈরি করলাম। আই ওয়াজ ইন ক্লাস 6 or 7। একটা মোটা নোটবুক, সিরিয়াল ওয়াইজ ABCDEFG যত ফিল্ম আছে আমি দেখবো আর লিখবো, দেখবো আর লিখবো, কোনো বাদ না যায়। একটা অদ্ভুত অ্যাডিকশন। এবং সেটা ম্যাকানাস গোল্ডি হোক, মানে কিছু বাদ নেই, ফ্রম ওয়েস্টার্ন টু থ্রিলার টু ক্লাসিক, এভরিথিং অলমোস্ট। ইংলিশ বইগুলো কি বেশি? কারণ ওখানে যে তৃপ্তিটা আছে, আমি একদমই বলবো না বাংলায় সেটা নেই বা হিন্দিতে নেই, কম, অফকোর্স কম। দেখতে 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 এমন একটা মেন্টালিটি গ্রো করলো ফার্স্ট স্টেজ, এটা যে আমি ক্যামেরা নিয়ে কিছুটা হতে চাই, করতে চাই। আই ওয়ান্ট টু ডু সামথিং রিগার্ডিং ক্যামেরা। এবং যখন স্কুলে যখন হলাম, স্কুলিং করলাম, সেখানেও একটা ছোট গল্প বলতে হয় যে আমি পড়াশোনায় প্রচন্ড ভালো ছিলাম, মানে এত ভালো ছিলাম ধরাছোঁয়ার বাইরে, যে আমার বাবা যখন মার্কশিট পড়ছে 32, 38, 31, ইংলিশে লেটার, বাংলায় লেটার, একই রে তুই দুটোই লেটার পেয়েছিস, কিন্তু বাকি নাম্বার গুলো 32, 35, 30তে পাস মার্কস ছিল। বিকজ আমি শুধু ইংলিশ বাংলাতে কনসেন্ট্রেট করতাম এবং দরজা জানলা বন্ধ করে 10 দিন পড়তাম। আই ডোন্ট হ্যাভ এনি মানে টিউটার ফিউটার কিছু ছিল না, আমি বুঝতাম নাকি। সো আমার পাসটা যে ছিল, কতক্ষণে পরীক্ষা দেবো, পরীক্ষার হলে আমার কষ্টভাবিক লাগতো, ঠিক আছে, আমি ঠিক চাকরি পড়াশোনার বিরুদ্ধে, সরি টু সে। ফিল্ম স্টাডি হলে ইয়েস, আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড। তো এরকম একটা আমার পরিস্থিতি ছিল, সারাক্ষণ ছবি ছবি, ক্লাসে মোবাইল নিয়ে ছবি তুলছি, চড়াই পাখি, স্কুল লাইফ? হ্যাঁ আরামসে। আমি 80টার উপর ছবি দেখেছি প্রিয়া সিনেমা হলে, স্কুল বাং মেরে, সরি টু সে। এবং দ্যাট হেল্প মি আপ। মা বাবা জানতো তখন? পরে জেনেছে, অনেক পরে গিয়ে জেনেছে, তখন তো জানতে পারিনি। এবং দ্যাট হেল্প মি, অ্যাবসলিউটলি দ্যাট হেল্প মি। এবং দয়া করে যারা দেখছেন প্রভাবিত হবেন না প্লিজ, এবং আমার নামে দোষ দেবেন না কোনো বাচ্চা কাচ্চা যে বাং মেরে সিনেমা দেখেছেন, হোয়াট এভার। সো কাট টু যেটা বলার, আমি স্টেশন দিয়ে একদিন আসছিলাম 2013-14 ওই টাইমে। তো আমি দেখছি একটা মানে একটা বেড়ালকে একটা কুকুর তাড়া করছে, ঠিক আছে, অদ্ভুত, মানে বেড়াল কুকুরকে তাড়া করছে, এটা আমরা একটু অবাক লাগে দেখতে, খুব ফানি লাগলো। তখন আমি জানি না শর্ট ফিল্ম কি, কি ব্যাপার, কি ডিরেকশন, আই ডোন্ট নো নাথিং, লেট মি টেল ইউ। তো তার আগে আমার কিছু বন্ধু বান্ধবদের সাথে আলোচনা হয়েছিল একটা প্রজেক্ট নিয়ে, এবং সেটা শুরুও হয়েছিল, আনফরচুনেটলি সেটা শেষ হয়নি। এনিওয়েজ, তো আমি একজনকে ফোন করি, যার নাম সৌনক, খুব ভালো বন্ধু আমার ইন্ডাস্ট্রি। এবং ও আর আমি বলতে গেলে শুরু করি, ও অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি অ্যাজ এ ডিরেক্টর। তো ওই ছবিটার নাম ছিল দ্য চেজ। ওইটা দেখে আমার মাথায় আসে দ্য চেজ, এবং এটা একটা পিক পকেটারের গল্প। আমি ছবিটা ঠিক অ্যাপ্রক্সিমেটলি, যদি আমি ভুল না করি, 15 থেকে 20 মিনিটে বানাই, মোবাইল আর পাতি একটা DSLR পাঞ্চ করে। এবং যখন কাটা হয়, এডিট আমি ইউটিউবে শিখছি, ছবিটা টাইমিং দাঁড়ায় 5 মিনিটস, 5 মিনিটের ছবি। এটা আমার জীবনের প্রথম শর্ট ফিল্ম। ছবিটা আমাকে যেগুলো দিয়েছে সেটা হচ্ছে, প্রথম যেটা দিল NDTV-তে স্ক্রিনিং, মানে একটা কম্পিটিশনে চলে যায়, সেই কম্পিটিশন থেকে NDTV-তে 12টা শর্ট ফিল্ম দেখানো হয় উইক বেসিস, সেখানে টপ 4-এ আমরা যাই। NDTV প্রাইম টাইমের মতন চ্যানেলে 2013-14 ওই টাইমে একটা ছবি স্ক্রিনিং হওয়া মানে সেটা তৃপ্তিটা ঠিক বোঝানো যাবে না। তার 1 মাস পরেই আমরা স্ক্রিনিং পেলাম আনন্দলোক শর্টকাট টপ 10 প্রিয়া সিনেমা হলে। তো এটা আমার জার্নির স্টার্ট। তখন আমি কিন্তু অলরেডি সিরিয়ালে ঢুকে গেছি, অবজারভারে অ্যাসিস্টিং, হেনা তেনা,
রীতিমতন আমার সিরিয়ালে বাল হচ্ছে, কারণ আমার যেখানে ভুল হচ্ছে আমি বলছি, ডিরেক্টররা আমাকে রীতিমতন গালমন্দ করছে। একটা ডিরেক্টরের সাথে উত্তাল বাওয়ালও হয়েছিল এবং আমি ছেড়ে চলে আসি আনন্দের সাথে হাসতে হাসতে, এবং তারপর আবার একটা সিরিয়ালে যোগ দিয়ে আবার ছেড়ে দিই, বিকজ আমার ইন্টেনশন ছিল কিভাবে কাজ হয়। জেনে নিয়েছি, চ্যাপ্টার ওভার, লেটস স্টার্ট সামথিং, বিকজ এজ এ ক্রিয়েটার ইউ নিড টু ডু সামথিং অফ ইউর ওন। তোমাকে একজন অর্ডার দিচ্ছে, ইউ আর নট আ ডিরেক্টর, ভেরি সরি টু সে, হু ইজ ইপি, হু ইজ দ্য ক্রিয়েটর। হ্যাঁ, তোমার মেন্টালিটি ম্যাচিংটা ইম্পর্টেন্ট। তুমি একটা জিনিস ভিজুয়ালাইজ করছো, প্রডিউসার টাকা ঢালছে, ইউ হ্যাভ টু মেক দ্য থিং, দ্যাটস দ্য পার্ট অফ আ ডিরেক্টর। তোমার ক্রিয়েটিভিটি নিয়ে তুমি অডিয়েন্সকে কি গেলাচ্ছ, তারা কিভাবে দেখছে। তো ওই ছবিটা করার পর রাত্রির 1:30টার সময় আমার মোবাইলে একটা ফোন আসে লস অ্যাঞ্জেলেস সিনেফেস্ট থেকে, যে আমাদের ছবিটা লস অ্যাঞ্জেলেসে স্ক্রিনিং হচ্ছে এবং উই আর দ্য ফাইনালিস্ট আউট অফ 856 ফিল্মস ওয়ার্ল্ড ওয়াইড। আমি আমার খুব বাজে একটা রোগ ছিল, আমি যখন ফোন করতাম, আমার বন্ধু বান্ধবরা এখনো জানে আমার শয়তানিটা, যে ফোনটা করে জানিস তো এই কম্পিটিশন দিয়েছিলাম, জিততে পারিনি। এবং ঠিক তার পরক্ষণে আমি আবার একটা ফোন করবো, করে বলবো সরি ভাই আমরা জিতে গেছি। তো এটা আমার ইন্টেনশন। তো আমরা পুরো পার্টি করি এরকম একটা সাকসেসে, তারপর আমাকে আর ফিরে তাকাতে হয়নি। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ব্রেক। তুমি যে জার্নি বললে, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ব্রেক। এবং তার সাথে প্রচুর রিসার্চ ওয়ার্ক স্টার্ট হয় আমার, ছবি দেখা, ছবির প্রতি আরো নেশা, কারণ একটা ছোট্ট মাইলস্টোন পেয়েছো, তো সেখান থেকে তোমাকে আরো পুশ আপ করতে হবে। কারণ আমার বাবা একটা পরিষ্কার কথা বলে দিয়েছিলেন, খুব একদম ক্লিয়ার কাট, যে ডোন্ট এক্সপেক্ট এনি হেল্প ফ্রম আস। যে আমার বাবা কিন্তু অনেক পরিচিতি ছিল, যে ইন্ডাস্ট্রির এখানে ওখানে আমি পরিচয় করিয়ে দেবো, দেন তুমি উঠবে, ডোন্ট এভার থিঙ্ক দ্যাট। এবং আমিও বলেছিলাম যে না ভাবি, আমি কোনোদিন আমি কোনো হেল্প চাইবো না, কি মা কি তুমি তোমার কাছে। ইয়েস, মাই সিস্টার হেল্প মি আ লট বলতে গেলে, বাট ওই নিজেকে 90% দিতে হয়েছে, দ্যাটস দ্য টোটাল ডেডিকেশন। তারপর আমি আবার একটা শর্ট করলাম, তখন আমি নিউ ইয়র্কে, তখন আমি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে অ্যালুমিনি হয়ে গেছি অলরেডি, ওখানে আমি চলে গেছি পড়তে। এবং ওখানে চান্স পাওয়াটা যে কি ব্যাপার আমি বলে বোঝাতে পারবো না, স্পেশালি ইন স্কলারশিপ, মানে ধরাছোঁয়ার বাইরে। আমি গ্ল্যাড। তো সেখানে থাকতে থাকতে আমি আমার দিদিকে দিয়ে দিদির ফার্স্ট অ্যাক্টিং বিরেজ বলে একটা শর্ট ফিল্ম করি 3 মিনিট, ওকে, সেটা সানডান্সে যায়। এবং সানডান্সে একটা ছবি যাওয়া মানে কি, সেটা যেসব ফিল্ম মেকারদের গেছে তারা বুঝতে পারবে। এবং যখন আমি ফিরে আসি, দেন ওয়ান আফটার আনাদার, প্রথম একটা টেলিফিল্ম করি, যেটা 17 টাইমস পরপর চালানো হয় একটা চ্যানেলে অডিয়েন্স রিকোয়েস্টে, যেটার নাম 52 এবং এইখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট যেটা আমি বলতে চাইছি। আমি অনেকের থেকে হেল্প চেয়েছিলাম, আমার মানে যাদেরকে চিনি না, যে ভাই একটু ডিওপিটা যদি করে দিস, বা একটু যদি এডিটিংটা করে দিস, বা একটু সাউন্ডটা যদি করে দিস, আমার 3-4টে হেল্পার লাগবে। যখন ফার্স্ট প্রজেক্ট? ইয়েস, যখন টেলিফিল্ম। ওকে, হ্যাঁ। প্রত্যেকে খুব সুন্দর কথা, ভাই তুই কে রে ভাই, তুই কোথাকার ডিরেক্টর যে তোকে আমরা হেল্প করবো? থ্যাংক ইউ। আমার একটা খুব বাজে স্বভাব আছে, আমি হাঁটতে শিখিনি লাইফে, মানে নেভার ইন মাই লাইফ। মানে সেটা কি ওয়েট প্রসিডিওর বলো বা যাই বলো, আই ওয়াজ 116, দেন আই ওয়াজ 98, এখন আমি 92 ওয়েটে হেঁটে হেঁটে কমিয়েছি। সো করতেই হবে। আমার ডিকশনারিতে কাল বলে কোনো ওয়ার্ড নেই, ইউ হ্যাভ টু ডু ইট রাইট নাও, এখন এক্ষুনি এই মুহূর্তে। কালকে একটা অন্য গ্রহ এলো, পৃথিবী ধ্বংস হয়ে গেল, সরি টু সে, বাট ইট ইজ, আমরা একটা গোলকের মধ্যে বাস করছি, ইটস নট স্টেবল। মানে সবসময় ডু অর ডাই। অবভিয়াসলি ইউ হ্যাভ টু ডু ইট রাইট নাও। তো আমি কাঁদছি বাড়িতে হাওয়া করে, এন্ড মম সাপোর্টেড মি। রিজেকশনের পর? হ্যাঁ, মানে সবাই না করছে, আমি মাকে বলছি মা আমি করবো কি করে কাজটা, আমি স্ট্রেংথ পাচ্ছি না, আমার প্রবলেম হচ্ছে, আমি মেন্টালিটি ম্যাচ করতে পারছি না, আমি এতগুলো কাজ। তো মা একটা কথা বলছে, তুমি ডেফিনেটলি পারবে, তুমি পারবে না তো কে পারবে? তো যার বাড়িতেই সাপোর্টটা, আমি মানে আর কিছু বলার নেই। তো আমি আমার আছে ব্ল্যাক ম্যাজিকের শুট ছিল, আমি কিচ্ছু জানি না ডিওপি, জাস্ট কিছু ফ্রেম জানি, কারণ আমি খুব ভালো ফটো তুলতাম, অনেকের পোর্টফোলিও করে দিয়েছিলাম জাস্ট নামকা বাস্তে, ইভেন ফটোগ্রাফিতে তারা আর্টিস্ট ফোরামে ইভেন ছবিও জমা দিয়েছে, আমি দেখছি আমার ছবি, তারা বলছে যে ভাই তোর ছবিটাই দিলাম জমা, মোবাইলে করা। আমি প্রচুর ফটোগ্রাফির অ্যাওয়ার্ড পেয়েছিলাম, তো ফটোগ্রাফির আমার একটু খুব ভালো ন্যাক ছিল। এবং বলে জানি বিশ্বাস করবে কিনা, তো এন্টার ডিওপিটা আমার মতন করে, আমি ইভেন শর্টও তখন জানি না কোনটা, ক্লোজ শট ফোর শট জানি, বাট বাদ বাকি কিছু আমি সাজেশন প্রেফারেন্স আই ডোন্ট নো, নাথিং, বিগ ব্ল্যাঙ্ক। তো যখন আমি কাজ স্টার্ট করি, এইখানে ক্যামেরাটা রেখে এখানে রিহার্সাল দিচ্ছি, আর্টিস্ট বুঝি, আবার ক্যামেরাটা তুলে নিয়ে ক্লোজ করছি, এবং তারপর সেই টেলিফিল্ম 17 বার চালানো হয়। 52। সবাই জানেন 51 পরিবার মানে কি, এবং 52 হচ্ছে পুরোপুরি একটা
জাস্ট শাশুড়ি বৌমা এবং তাদেরকে নিয়ে একটা গল্প, এবং এতটাই জনপ্রিয় লাভ করেছে। পোস্টারটাও আমি বানিয়েছি, মানে নো হেল্প। তো শুধু মিউজিকে একটা হেল্প পেয়েছিলাম, দুটো গানে, দ্যাটস অল। এবার কি হলো বলো তো, খিদেটা বেড়ে গেল, জেদটা বেড়ে গেল। যারে গুড, আমার ডিওপি তো লোকজন খাচ্ছে, গালাগাল দিচ্ছে না, এবং দেয়ার ওয়াজ মিস্টেক, সেগুলো আমি জেনে নিয়েছি। কারণ জয়দীপ দা বলে একজন ছিলেন, প্রচন্ড হেল্প করেছিলেন আমাকে এককালে আমাদের একটা ছবিতে, খুব ভালো রিনাউন্ড ডিওপি। তার কাছ থেকে সাজেশন নেওয়া, এবং এরকম এইটা যখন, এই ফ্লোটা যখন আসছে, যে 2-3টে শট হলো, একটা সিরিয়ালে টুকটাক টুকটাক কাজ করছি অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তখন আমি অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছি, আমি সেকেন্ডারিতে কাজ করছি, এবং তারপর আমি প্রোমো ডিরেকশন দিয়েছি অনেক, কি আকাশাট অ্যান্ড অল। তো করে করে, এই সরি, জি বাংলা প্রোমোতে বলছি, এবং আকাশাট আমি পুলিশ ফাইলও করেছি। তো করার পরে পরে যখন এই ফ্লোটা যাচ্ছে, আই এম নট হ্যাপি। মানে আমাকে ডিউটি বলে দিচ্ছে, ভাই এই শটটা করবি, এটা করবি, আরে এইটা তুমি কি শট নিচ্ছ, এরকম চলে না, আমার সাথে কেটে যাচ্ছে। মানে আমার খুব বোকা বোকা লাগছে শটগুলো, সরি টু সে। সেটা হয়তো আমি এত ছবি দেখেছি বলে না, খুব বোদ্ধা নই, আমার ভাল লাগছে, আমি আমার ক্রিয়েশনে শটটাকে ডিভাইড করতে পারছি, তো এই লেফট ইট। ঠিক এই টাইমে আমি ব্যাক টু ব্যাক কিছু অফার পাই, কারণ আমি উন্মাদের মতন মেল করতাম বিদেশে ফিল্ম ফেস্টিভ্যালতে, যে দেখো আমি এইটা, আমার পড়াশোনা, আমি এটা করেছি, আই ওয়ান্ট টু ডু দিস, আমি এইভাবে ছবি দেখেছি, এবং আমি খুব লিখতাম ছবি সম্পর্কে, ছবিটা ভালো লেগেছে, খারাপ লেগেছে, অ্যাঙ্গেল ওয়াইজ খুব ভালো। তো আমি ব্যাক টু ব্যাক কিছু অফার পাই, এবং মাই ফার্স্ট বিগেস্ট ব্রেক was I was selected as one of the prestigious Oscar qualifying international film festival. তো সেইটা করার পরে আমাকে আর মোটামুটি ব্রেক পেতে হয়নি, কারণ রিসেন্টলি আমি যেখানে জুরিটা সামলালাম, দ্যাট ইজ সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, দেন ডারবান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সবকটা দিয়ে আমি জুরি ছিলাম। এবং সেখানে একটা জুরি হওয়া মানে সেটা জাস্ট ধরাছোঁয়ার বাইরে, এত ভালো তুমি ছবি দেখতে পারবে, এবং সেই জাজমেন্টটা, সেই মারাত্মক জাজমেন্টটা। তারপর আমাকে আর ব্রেক পেতে হয়নি, তারপর আমি 7-8 দিনের একটা ব্রেক নিলাম, নিয়ে আই প্ল্যান্ড কি আই হ্যাভ টু ডু সামথিং ভেরি বিগ, এপিক বলতে গেলে। তো আমার বন্ধু বান্ধব বলছে যে ভাই একটু আস্তে আস্তে। তো আমি তাকে বলেছিলাম যে দেখ ভাই, একটা খুব নামজাদা ডিরেক্টর আমাকে একটা কথা বলেছিলেন, খুব সুন্দর কথা বলেছিলেন, যে তুমি ডিরেক্টর হবে, ইউ ওয়ান্ট টু বি এ ডিরেক্টর, আগে 10 বছর নাক ঘষো এখানে, বি আ থার্ড এডি, বি আ সেকেন্ড এডি। আমি চললাম, তাকে আমি কাট করে দিয়েছিলাম কথাটা, না আপনি গুরুদেব মানুষ, 10 বছর অ্যাসিস্ট করে ডিরেক্টর হবো, এটা হয়তো মান্দাদ আমলে ছিল এই আইডিয়াটা, এখন আর নেই। যার চার আছে, হাতের মুঠোয় গোটা পৃথিবী, গুগল, লাইক দিস, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ডিরেকশন, তো আরো সাংঘাতিক লেভেলের ডেডিকেশন লাগে, এবং পুরোটা এটা চক আউট। সেই চক আউটে যদি তুমি রাখতে পারো, ইউর উইনার, আদারওয়াইজ ইউর বিগ লুজার। তো এরকম হতে হতে আমি যেটার জন্য রিনাউন্ড হলাম, এবং এখানকার কিছু ওটিটিতে গেলাম, যে দেখো আমি এরকম একটা বানিয়েছি, তোমরা কি নেবে? এবং তারা বললো, ছি এখানে কোনো বক্স নেই, আর্টিস্ট নেই, তোমার ছবি আমরা কেন নেবো? বললাম কারেক্ট, আমি এটাই চেয়েছিলাম। যেটা হলো আনফর্চুনেটলি, যে অ্যামাজন প্রাইম ইউএসএ ইউকে আমার সিরিজটা কিনে নিল, এবং যখন আমি সিরিজটা বানালাম তখন করোনা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এবং আমি আমার বিলভেড ডিওপি তুহিন, আমরা প্রচুর রিসার্চ করে 4টে গল্প জোগাড় করলাম বেসড অন ট্রু হরর স্টোরি। আমরা নাম দিলাম ইন্ডিয়াস ফার্স্ট হরর মিনি সিরিজ, 4 Shades of Leap. Why leap? Because 2020 was a leap year. এবং আমরা নিজেরাই বুঝতে পারছিলাম, কারণ পরীক্ষা করার, লেখার পরে বা দেওয়ার পরে আমরা বুঝতে পারি আমরা পাস করবো না, ফেল করবো না, একটা কি মার্জিনে যাবো। একদম আমরা নিজেরাই চমকে গেছি দেখে কাজটা, যেটা কি করলাম আমরা। তার আগে অনেক কাজ হিট হয়েছে, অনেক কিছু হিট হয়েছে, কোনো বাদ দিচ্ছি। তো ইন্ডিয়াস ফার্স্ট হরর মিনি সিরিজ যখন অ্যামাজন প্রাইমে প্রিমিয়ার গেল ইউএস ইউকেতে, ফোনের তো বন্যা বইলো অ্যান্ড অল অ্যান্ড এভরিথিং, তারা 4 বছরের কপিরাইটে পুরো মানে এগ্রিমেন্টে নিয়ে নিল, রাইটস কিনে নিল। তখন এখান থেকে বেশ একটা দুটো ওটিটি আমাকে ফোন করা হলো, আরে আমরা তো নিতাম, তোমরা দিলে না কেন? এক্স্যাক্টলি, আমি তো জানি তোমরা নিতে, বেটার নেক্সট টাইম সেকেন্ড সিজনের জন্য। তো দিস ইজ মি, আনফর্চুনেটলি। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দিস ইজ অল ফর মাই আপকামিং ফিল্ম মেকার্স যারা আছো, লিসেন টু দিস ওয়ার্ড ভেরি কেয়ারফুলি, আর প্লিজ দয়া করে লাইফে কাউকে ভয় পেও না, যদি ডিরেক্টর হতে চাও। কমার্শিয়াল ডিরেক্টর আলাদা, সেটা বলছি না। তো
দ্য থিং ইজ আমি একটা শর্ট করলাম, ইচ্ছে করে একটা শর্ট বানালাম উজ্জ্ব বলে, এবং আমি এইরকম প্রডিউসার আমার জন্মে আর দেখতে পারবো বলে আমি জানি না। তার নাম হচ্ছে মৈত্রী দে। প্রডিউসার অনেকেই হয়, প্রচুর প্রডিউসারের সাথে কাজ করেছি, টাকা দিল দেন কিছু জ্ঞান দিয়ে চলে গেল। আমি ছেড়ে দিয়ে চলে এসেছি, মানে আমি করবো না আপনার সাথে কাজ, বিকজ আই এম ভেরি অ্যারাগেন্ট ইন মাই ওয়ার্ক। উনি যেভাবে সাপোর্ট করেছেন এই উজ্জ্ব, তোমরা যদি এখন উজ্জ্ব লেখো গুগলে, উজ্জ্ব দ্য আনসেট, কি ট্রেন্ড করছে তোমরাই দেখে নেবে, মানে 7 রেটিং ইন 10 একটা শর্ট ফিল্ম আইএমডিবিতে। ছবিটা এখন বানানো হয় বাবার ছেলের, বরুণ চন্দ্রকে নিয়েছিলাম এবং সম্রাট মুখার্জি, একজন সিরিয়ালের টপ, একজন ফিচারের টপ, সত্যজিৎ রায়ের সাথে ছবি করেছেন, সীমাবদ্ধ। সো এইটা যখন কাস্টিং ঠিক হলো, যখন উজ্জ্ব দ্য আনসেট বানালাম, একটা 15 মিনিটের ছবি, আমি দেখতে পাচ্ছি ছবিটা ইজ ডুইং সামথিং ম্যাসিভ, এবং আমি আমার প্রডিউসারকে বলি যে হয়তো একটু দেরি হবে, বাট মৈত্রীদি আমি একটু আমার উপর ট্রাস্ট রাখো, আমি এখানকার কোনো ওটিটিতে আমার খুব একটা ইচ্ছে নেই। উনি বলেছিলেন নীল তোমার যা ইচ্ছে, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, ইটস ইওর বেবি। আমি জানি না কোন প্রডিউসার বলবে, কারণ অনেক রকম আলোচনা হয় তো প্রডিউসার নিয়ে, খারাপ ভালো অ্যান্ড অল, সত্যিকারের প্রডিউসার পাওয়া ভাগ্যের ব্যাপার। উজ্জ্ব দ্য আনসেট এখন অ্যাপেল টিভিতে চলছে 160টা দেশে স্ট্রিমিং, ঠিক আছে, এবং রাইট নাও এক্সক্লুসিভ রাইটস এ বেচা হয়েছে। আবার একটা হাস্যকর কথা, যখন আমরা উজ্জ্ব নিয়ে গেলাম কিছু ওটিটি, তারা দেখলো গুড, খুব ভালো ছবি, এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। তবে ইচ্ছে করে ওনাকে বললাম যে একটা খিল্লি করার জন্য, যে জানেন না আমি একটা 3 মিনিটের ছবি করেছিলাম, আমার ছবিটা সানডান্সে গেছিল। ভদ্রলোক একটা অসাধারণ রিপ্লাই দিল, এন্ড দ্যাটস ফর মাই আপকামিং ফিল্ম মেকার্স। এই জন্যই কথাটা বলছি, লেভেল অফ এডুকেশনটা বোঝো শুধু। বললো ভেরি সরি, আমরা ছবি নিচ্ছি, আমরা কোনো এখানে ডান্স বাংলা ডান্স ফান্স আমরা কোনো শো করছি না। বললাম থ্যাংক ইউ। বললাম এটা সানডান্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা ডান্স বাংলা ডান্স নয়। আই হ্যাভ টু মাচ রেসপেক্ট ফর ডান্স বাংলা ডান্স। আপনি গুলিয়ে ফেলছেন দুটো দিক। সো এইটা হচ্ছে একটা ওটিটির ব্লা 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 যে আছেন, তার এডুকেশন লেভেল। ওকে, আমি বললাম এই ছবিটা কি করবেন উজ্জ্ব? আমরা রেভিনিউ শেয়ারিং করবো। আমি নেই, উঠলাম, টাটা, থ্যাংক ইউ। আমি দেখবো তোমার ছবিটা কে নেয়। বললাম সরি, আমার অ্যাপেলে চলছে, আমি জাস্ট টাইম পাস করতে এসেছিলাম, এটা আমার যখন ফার্স্ট স্টেশনে আমি একটু মজা করে চলে যাই। উনি তাকিয়েছিলেন আধ ঘন্টা। সো দিস ইজ মি। দ্য থিং ইজ ইউ হ্যাভ টু ট্রাই হার্ড। ফর এক্সাম্পল দেবাত্ত মন্ডল, ধুমা ডিরেক্টর একজন, আমরা শর্ট ফিল্ম মেম্বার ছিলাম, শর্ট ফিল্ম ক্লাবের একটা মেম্বার ছিলাম এবং তার কাজ দেখতাম। দেখো ডেডিকেশন কি লেভেলের। জিতকে নিয়ে লোকজন এত কথা বলে তো, অনেক অনেক কন্ট্রোভার্সিয়াল কথা, কি অ্যাক্টিং করে, বাংলা বলতে পারে না। আমার একটু এদের এডুকেশন লেভেলটা দেখতে হয়। মানে রিসেন্টলি, আমি নাম নিচ্ছি না, একজন কে বলেছে তার জিতের হিন্দি ও মাই গড সো ব্যাড, সেটা ক্রিটিক। মানে আমার ওপেন হ্যামারের আমি যখন লিখেছিলাম, টাইমস অফ ইন্ডিয়া ফার্স্ট কভার করেছিল, ঠিক আছে। মানে বলছি কারণ আছে, মানে তোমার ক্রিটিক হতে গেল সেই লেভেল অফ নলেজটা দরকার, তুমি কি ক্যামেরা দেখছো, কি দেখছো, কেন খারাপ ভালো সব মিক্সড, ইউ হ্যাভ টু সে দ্যাট, কারোকে পরোয়া না করে। রিসেন্টলি যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারটা এলো দেবাত্ত মন্ডলের এবং আরেকজন কো ডিরেক্টর, তুমি কম্বিনেশনটা দেখো, প্রসেনজিৎ এন্ড জিৎ, একদম। মানে আমি তো বলতে পারি যে এরকম কাজ কোথায় হয়েছে, মানে যদি কেউ দেখাতে পারে আই উইল বি গ্ল্যাড। বাকি বাদ দাও, স্ক্রিপ্ট ডিরেকশন আমি আসছি না, মানে এই যে কম্বোটা, এই যে এত বছর বাদে আনা হলো দুজনকে নেটফ্লিক্স এর মতন জায়গা, আরে ভাই ছেলেটাকে সাধুবাদ জানাও, টিমটাকে সাধুবাদ জানাও, নীরজ পান্ডেকে সাধুবাদ জানাও। যখন হনুমান.com না ছবিটা এখন ফ্লপ হয়েছিল, উত্তাল গালাগাল দিয়েছিল লোকজন যে কি ব্যাপার, এরকম ফালতু একটা কনসেপ্টই বুঝিনি যে প্রসেনজিৎকে নিয়ে কি ম্যাসিভ ফাটাফাটি একটা কাজ করা হয়েছে। নীরজ পান্ডে দেখিয়ে দিয়েছে আমি কি, আমার জাত কি, যদি ছবিগুলো দেখে থাকো একদম। তো দেবাত্ত মন্ডল দেখিয়ে দিয়েছে তার জাত। সো আমার নেচার, আমার রিদম বা আমার ডিএনএটা একটু ওই ওই লেভেলের। মানে তুমি আমার কাজ নেবে না, থ্যাংক ইউ, জ্ঞান দিও না, যদি না বুঝে থাকো দিও না। সো দ্যাট ওয়াজ মাই টোটাল জার্নি। এবং আমি এখন ফর বুদ্ধাস গ্রেস কিছু ভালো ভালো কাজ করছি, অসংখ্য ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাজ আ জুরি আছি। সাউথ টেক্সাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রিসেন্টলি আমাকে নিল
এবং আই এম গ্ল্যাড যে কলকাতা এত ভালো ভালো কাজ হচ্ছে। ইয়েস, পলিটিক্স এর জন্য প্রচুর ধামাচাপা পড়ে যাচ্ছে স্যাডলি, বাট এটা কিছু করার নেই, বিকজ যতদিন ভয় থাকবে তুমি হতে পারবে না, মানে অ্যাজ আ ডিরেক্টর তোমার কোনো দাম নেই, টু বি ভেরি অনেস্ট। এখন তোমার নিজস্ব প্রোডাকশন হাউস আছে, হ্যাঁ অ্যাবসলিউটলি। আর তোমার মধ্যে একটা খুব কমন জিনিস আছে, যেটা হলো আমরা অফ ক্যামেরাও আলোচনা করছিলাম, সেটা হলো তুমি অনেক নতুনদের চান্স দিতে ভালোবাসো। এই জিনিসটা কেন? কারণ তুমি যদি কোনো পুরনো হিরো বা হিরোইনকে ধরো, বা কোনো বড় নামী কোনো মুখকে ধরো, তোমার যে জিনিসটা ভালো হবে তার থেকে হয়তো ম্যাসিভ যেতে পারে হিট। না, রং। আমি বলছি, খুব ভালো কোয়েশ্চেন। আমি বলছি সৌরভ গাঙ্গুলি আমাদের দাদা, আমাদের প্রাইড। একদম। আমার অ্যাডের সংখ্যা 25, হ্যাঁ, তা বেশি বাড়েনি, তাও 2 বছরে। তো আমাকে ধরো যদি কেউ বলে যে ভাই তুই আমরা একটা মানে প্রডিউসার যে ওকে উই ওয়ান্ট সৌরভ গাঙ্গুলি, দ্য বাজেট ইজ 2 crore, জাস্ট অ্যান এক্সাম্পল বলছি বোঝানোর জন্য, চলো ইন্দ্রনীল আমাকে এগ্রিমেন্ট করো অ্যান্ড স্ক্রিপ্ট করো অ্যান্ড লেটস স্টার্ট। বললাম সরি আমি করবো না। এখানে যারা থাকবে 3-4 জন বলে ভাই ওর সাইকো বা মাথা মাথা খারাপ আছে, বিকজ তারা কমার্শিয়াল অ্যাসপেক্ট, আই এম নট কমার্শিয়াল। আমার ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপারটা আমি বুঝি, মানে তোমার ছবি যদি কেউ এখানে দেখে হ্যাপি, আমার আই এম নট হ্যাপি। আমার যতক্ষণ না ফেস্টিভ্যালে যাচ্ছে, বাইরের লোকজন ক্রিটিকরা লিখছে, বাইরে জানাজানি হচ্ছে, আমি আই এম নট সো হ্যাপি। আমার ধাঁচটাই তাই। তো না, আমি তাকে নেবো না। আমি তাকে প্রচন্ড রেসপেক্ট করি, সাংঘাতিক রেসপেক্ট করি, বাট আমি তাকে অ্যাডে নেবো না। আমি ফেভিকলের যদি অ্যাড দেখো বা ফেভিকুইকের যদি অ্যাডটা দেখো, মানে ইউ উইল আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি হোয়াট আই মিন। এই কাবাডিওয়ালার যে একটা ওরা করেছে, আমি একটু ওই নেচারের, মানে সামথিং হাটকে, লাইক রাজপাল যাদব ভিম্বারের একটা যদি আমরা দেখি, কেউ ভাবতে পারবে না, এবং সেটা এখনো চলবে, ইন ফিউচারও চলবে, চলতেই থাকবে। ডেফিনেটলি দাদার অ্যাড 6 জন দেখবে, 10 জন আসবে। তুমি যদি মনে করি দাদার মারিগোল্ডের একটা দেখেছিস, না তো মনে পড়ছে না। আরে দাদার ওই একটা দেখেছিস, ওই ক্রিকেটের যেটা ছিল 90s? হ্যাঁ ভাই, ওই সিংহ ফিঙ্গ, বিকজ ওটা যেটা হয়ে গেছে ওটা আর হবে না। দ্রাবিড়, রাহুল সবাইকে নিয়ে, সৌরভকে নিয়ে যে ওই যে অসাধারণ যে একটা হয়েছিল লায়নকে নিয়ে, লায়ন ম্যাসিভ, ওই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি এক ফেস দেখিয়ে দেখিয়ে আজকে খরাজ মুখার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, এই চাল ওই চাল সেই চাল দেখিয়ে দেখিয়ে চাল বোর হয়ে গেছে দুজন। কেন? একটা ইউনিক স্ক্রিপ্টে তো আরো ফিট করতে পারে, যার ট্যালেন্ট আছে তাকে নাও না। তুমি যদি তাকে প্রুফ করতে না পারো, জিৎ তো একদিনে টুপ করে পড়েনি, দেব তো একদিনে টুপ করে পড়েনি, তারাও তো প্রথম ভেঞ্চারে উঠেছে। চ্যালেঞ্জ বলো বা সাথী বলো, হোয়াট এভার ইট ইজ, তাদেরকে তো দুজন ডিরেক্টর একটা নামি প্রজেক্টে মানে ধূপ করে লঞ্চ করেছে একটা, তারা জানেও না জিনিসটা সাকসেসফুল হবে না আনসাকসেসফুল হবে, তারা কাঁপিয়ে দিয়েছে। তো রিস্কটা তো নিতে হবে এজ এ ডিরেক্টর। কি অদ্ভুত! তাহলে আমার সৃষ্টির নামটা কি কি হলো? তাহলে লাভটা আমার তো কপি পেস্ট হয়ে গেল, যে একে সবাই নিচ্ছে আমিও নেবো। হ্যাঁ, আমি যদি অন্যভাবে ইউটিলাইজ করতে পারি, দ্যাটস আনাদার সিনারি, আমার সেটাও পছন্দ না। তুমি ফর এক্সাম্পল কঙ্গনা রানাওয়াতকে নিয়েছো একটা বাংলা প্রজেক্টে, আমি কঙ্গনা সেন শর্মাকে নেবো, চলো খেলো, দিস ইজ মি। কম্পিটিশন যদি বরাবর টক্করের না হয়, সেই লেভেলটা আমি ম্যাচ করি না। ফর এক্সাম্পল আমি যে একটা করেছি স্কিন কেয়ারের, আমি রিসার্চ করেছি 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 করেছি, আমি শান্তি পাচ্ছি না করে। আমি দেখলাম এমন স্কিন কেয়ারের করে যেটুকু বিট না করতে পারে আমাকে। সো আই ডিড ইন্ডিয়াস ফার্স্ট ড্রোন বেসড কসমেটিক অ্যাড ফিল্ম ফর Thea Ojas. I'm the record holder. India's first mini series, I'm the record holder. তো দ্য মেন থিং ইজ দিস, তোমাকে ইন্টেনশনটা তো বুঝতে হবে যে তুমি কি প্যাশনে জিনিসটা করছো। দ্যাটস দ্য থিং, আর কিছু না। ইউনিকনেস। হ্যাঁ, ইউনিকনেস। আর তুমি যে নতুন ছেলেটা নিয়ে যেটা বললে, যে নতুন ছেলে মেয়ে অ্যান্ড এভরিথিং, আমার এখান থেকে অনেকে বেরিয়েছে। আমি মনে করি পরিষ্কার হিসেব, যার ট্যালেন্ট আছে, ট্যালেন্ট ইজ লাইক আ ওয়াটার, তুমি মাঝে বড় বড় কয়েকটা পাথর রাখো, ও ঠিক ওর মতন বেরিয়ে যাবে। জলকে আটকানো যায় না, এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাংলা কথা, বাস্তব কথা। পলিটিক্স দিয়ে আটকাবো, তোকে দেখে নেবো, হ্যাঁ এইগুলো মানে আমি তো মানে আমি শুনে শুনে ম্যাড হয়ে গেছি, যাই বলছেন আরো হাস্যকর লাগে। তোমার ট্যালেন্ট আছে, তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর 100টা অডিশন দেবে, তোমার একটা লাগবেই ভাই, তোমাকে অডিশনটা দিতে হবে, দ্যাটস ইউর জব। বাংলা হিসেবে তুমি অডিশন দেবে না, ঘরে বসে কাঁদবে, আমি তো ভাই 5টা জায়গায় অডিশন দিয়েছি, আমাকে ছেড়ে দিবে, হোয়াট ইজ দিস? ইউ আর অ্যান অ্যাক্টর, ইউ হ্যাভ টু নক দ্য ডোরস, কাম অন।
তো আমার এখানে যেটা হয়, আমার পুরো অনলাইন অডিশন, 4টে ফর এক্সাম্পল মেয়ে দেখা হচ্ছে বা ছেলে দেখা হচ্ছে, লাগবে আমার 6জনকে বা 4জনকে, সিলেক্ট হলো, প্রপার এগ্রিমেন্ট হলো, ডান। আমি দেখিও না তারা কি কাজ করেছে, হ্যাঁ একটা প্রপার লিঙ্ক দরকার হয়। ফর এক্সাম্পল আমার হাউসে অনেকে দেখি রিল পাঠায় নাচন বলুনের, তাই বলি দিস ইজ নট আ প্রপার পোর্টফোলিও, সেন্ড সাম পোর্টফোলিও, অ্যাটলিস্ট ইউটিউবে কোনো কাজ করেছো বা হোয়াট এভার, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তুমি আমাকে পোর্টফোলিও পাঠালে, তোমার ইমেজটা আমি বুঝে নিলাম, এই কেন জানিস তো এই ক্যারেক্টারে যাবে, কিন্তু আমাকে দেখতে হবে আগে কি কাজ করেছো। যদি কাজ না হয় ঠিক আছে, যদি দেখিয়ে স্মার্ট আছে করে দেবো, এত তো ফ্রেশার লঞ্চ হলো। মানে পাঁচফোড়ন একটা বিশাল এক্সাম্পল, আগেন কলকাতার ফার্স্ট সিটকম। তো পরান্দার সাথে 4-4টে ছেলে নতুন, সৌনকের সাথে 4-4টে ছেলে নতুন, আর তারা কোনোদিন এক কাজ করেনি। 4-4টে ছেলে আমি লঞ্চ করেছি, তো আমার প্রডিউসারের তো কোনো অবজেকশন ছিল না এখানে যে তুমি 4জনকে লঞ্চ করলে, এবং কেউ এখানে লেখেনি। মানে তোমরা যদি কমেন্ট গুলো পড়ো, ইউটিউবেই আছে, তো দেয়ার হ্যাপি এন্ড এভরিওয়ান ইজ লাফিং দ্যাট, যে কি একটা কোনো গালাগাল না, বাজে জোকস না, যেটা হয় আর পাঁচটা। এখন তো খিস্তির যুগ, খিস্তি দিলি 3টে হিট, বাট এটা খুব রং আইডিয়া অ্যাকচুয়ালি, মানে ওটা হয় না অ্যাকচুয়ালি। মানে সবাই শ্রীজিৎ মুখার্জি নয়, এটাই প্রবলেম। ঠিক আছে, এটা সবাই ভুল করে। তো দ্যাটস ইট, আমি লঞ্চ করেছি, আমি হ্যাপি, আমি তো আবার লঞ্চ করবো, আরো বেশি করে লঞ্চ করবো। সো মানে তোমার মতে বাংলা ইন্ডাস্ট্রিতে ইউনিকনেস ব্যাপারটা কমে গেছে ডিরেক্টরদের ক্ষেত্রে, কারণ তারা সব সেম কপি পেস্ট বা যেটা ভরে গেছে কপি পেস্ট করে করে সুমন, মানে কপি পেস্ট হার্ড ড্রাইভ হয়ে গেছে, তো হার্ড ড্রাইভটা এক্সপ্যান্ড করে গেছে, মানে এখন 8 TB চাইছে ওরা কপি পেস্ট করতে, মানে এরকম জায়গায় চলে গেছে কপি করতে করতে। ইউনিকটা কোথায়? ফর এক্সাম্পল ধরো আদিত্য বিক্রম সেনগুপ্ত, ওর ছবি জোনাকি, আসা যাওয়ার মাঝে, কোথায় কোথায় হল কোথায় পাচ্ছে? এই তো ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা এলো, কোথায়? হ্যাঁ, 3-4টে হল ইন্দা চলে গেল, তার যাও আসে না। মানে তার ছবিটা যেসব জায়গায় বিজনেস করেছে বা ব্যবসা করেছে, ভেনিস থেকে আরম্ভ করে নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যাল, ভাবা যায় না। সেখানে আমি জানি, আমি জুড়ি আছি, আমি বুঝি সেই কোথায় কোন লেভেলের ডেডিকেশন, কোন লেভেলের কাজ, সেরকম হচ্ছে কোথায়। মানে তুমি কি সেটা শুধু বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছো, নাকি দেখো কপি পেস্ট যদি বলতে চাই তাহলে বলিউড ইন্ডাস্ট্রিতেও এখন প্রচুর কপি পেস্ট? অবভিয়াসলি বলিউড কেন, তুমি বরুণ ধাওয়ানকে ধরো না। বরুণ ধাওয়ানের যখন কাজ আমরা দেখি, হা হা করে হাসছি, মজাদার, খুব সুন্দর, বারে মিয়া ছোটে মিয়া, এটা কি কেউ আধের লোক জানে যে বারে মিয়া ছোটে মিয়া ইজ কপিড ফ্রম ব্যাড বয়েস? কজন জানে? নিহুজি করেছে, ধরো কপি পেস্ট। মিস্টার বিন থেকে টোটালি কপিড, সিকুয়ালি কপিড গোবিন্দর ছবিটা, কি নাম ভুলে গেলাম আমি, হিরো নাম্বার 1। সো লাল সিং চাড্ডাও সেম। তো লাল সিং চাড্ডা হচ্ছে ইন্সপায়ার্ড, ওটা রিমেক, টোটালি রিমেক, দ্যাটস নট কপিড, ওটা পুরোটা রিমেক করেছে এবং খুব ছাতু মার্কা করেছে, ওটা ছাতুটা হয়েছে। কিন্তু কপি করলে ভাই এখানে অনেক ডিরেক্টর আছে, আদার মানে সে নেম বুক ঠুকে কপি করো, এবং হ্যাঁ তারা বিজনেসও করেছে। প্রচুর প্রচুর ডিরেক্টর আছে, নাম নিচ্ছি না কলকাতাতেই, বাট ঠিক আছে, তারা ব্যবসা করেছে সেটা কপি করে, তো দ্যাট ইজ ফেয়ার এনাফ, নো ইস্যু, সেটাও একটা বিজনেস কমার্শিয়াল অ্যাসপেক্টে, ওকে, সেটা নিয়ে নো কমেন্টস। এই কপিকে ধরেই আমার নেক্সট কোয়েশ্চেন, সেটা হলো যে যেহেতু তুমি অস্কার জুরির মধ্যে একজন, অস্কার কোয়ালিফাইং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ওকে, আমার খুব একটা জিনিস জানার আছে, সেটা হলো যে আমাদের ইন্ডিয়া থেকে অনেক মুভি যা আছে যেগুলো অস্কারের জন্য নমিনেট হয়, এর মধ্যে কপি মুভিও নমিনেট হয়েছে, উদাহরণস্বরূপ গলি বয়। না, গলি বয় ইজ নট কপিড, গলি বয় ইজ বেসড অন ট্রু স্টোরি। তুমি বলতে পারো ইন্সপায়ার নিয়েছে ফ্রম 8 মাইল, ঠিক আছে, এমিনেমের ইন্সপিরেশনটা, কিন্তু ইটস নট কপিড অ্যাকচুয়ালি, মানে ইটস বেসড অন এ ট্রু স্টোরি কমপ্লিটলি, গলি বয়। এবং এটা জো আক্তার ঠিকঠাক বানিয়েছিল বলেই মনে হয় বার্লিনের একটা স্ক্রিনিং পেয়েছিল গলি বয়। বাট অনেক বড় বড় ব্যানারের মুভি আছে যেগুলো আমাদের দেশে ভালো বিজনেস করছে বলে অস্কারের জন্য নমিনেট হয়ে যাচ্ছে, কিন্তু সেগুলোর মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই যেগুলো অস্কারের জন্য যেতে পারে বা নমিনেট হতে পারে, সেটা সবাই জানে, বাট নমিনেট হয়ে যায়, এইগুলো কেন? দেখো, সত্যি কথা যদি বলি খারাপ লাগবে শুনতে, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, এটা আমি বলে, আমি ধোয়া তুলসী পাতা নই, কিন্তু আমি একটু কর্মা বিলিভার অলওয়েজ। ব্যাপারটা হচ্ছে, আমি সিয়াটেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছিলাম, তাবর তাবর বাংলা ছবি দেখেছি, নিজে জাজমেন্ট দিয়েছি, আমার সাথে ঠিক 3জন জুরি ছিল, ঝগড়া করে জিতেছি তাদের সাথে, এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর যিনি ছিলেন তিনি বলেছিলেন না, হি ওয়াজ রাইট, যেটা আমাকে সব জায়গায় বলে, ইনক্লুডিং ডারবান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড মোর,
যেগুলো টপ 10-15-এ ধরা হয় ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ফিল্ম ফেস্টিভ্যাল। আমার এখান থেকে ফোন এসেছিল, ঠিক আছে। হ্যাঁ, ইন্দ্রনীল ব্যানার্জি বলছেন? হ্যাঁ বলছি। আপনি তো এই ফেস্টিভ্যালে আছেন, আমি অমুক ছবির ডিরেক্টর। তো দেখুন, আমি পরিষ্কার বলছি, এটা তো বলতে কোনো লজ্জা নেই। আপনি মানে যদি জিতিয়ে দেন সামহাও, দেন উই আর হ্যাপি টু পে ইউ, নো ইস্যুস ইন ইট। আলম, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অফার। সত্যি কথা বলতে কি, দেখুন, এরকম অফার তো ছাড়া যায় না যে আমি জিতিয়ে দেবো একটা মোটা টাকা নেবো, পরিষ্কার হিসেবে। কিন্তু আপনাকে আমি দুটো অপশন দিচ্ছি। এটা কি আমি লাইভ ছাড়বো অডিওটা, নাকি আমি লাইভে গিয়ে আপনার নামটা দেবো? আপনি শুধু ভিউয়ার্সটা ভাবুন। আমাকে সেরকম ভিউজ হয় না, আমার তো চ্যানেল নেই। আপনি ভাবতে পারছেন একদিনে মনিটাইজেশন? কোনটা কেটে দেন স্যাডলি, কেন আমি জানি না। তো দিস ইজ মি। এবার এই এক্সাম্পলটা তুমি ভাবো, আমির খান প্রোডাকশন, এক্সেল এন্টারটেনমেন্ট, জোয়া আক্তার এন্ড অল, দেয়ার বিগিজ। YRF। ভাই টাকা খাওয়াচ্ছে বাংলা হিসেব, বা কলকাতার কাছে চাপনিও না, মোটা টাকা খাওয়াচ্ছে। সেখানে সেসব জুরিরা নয় টাকাটা গিলছে। মানে আমি এমনও ছবি দেখেছি অখাদ্য, লেট মি টেল ইউ, ওয়ার্স্ট, ঝাপা বই, ঝাপা কনসেপ্ট। আমারও একটা দুটো সিন মিলে গেছে, সেটা আমার টোটাল ক্লু আছে কেন, কি ব্যাপার, কি জন্যে, কেন মিলেছে। তার সেন্টিমেন্ট আলাদা, আমার সেন্টিমেন্ট হয়। মানে তাদের মেন ইন্টেনশনটা হলো উই হ্যাভ মানি, উই ক্যান টেক অস্কার লাইক দিস। কিন্তু গল্পটা তো এখানে আপনি মানে আইফা ফিল্ম ফেয়ার তাও পসিবল, ইফ আই এম নট রং, বা আমার কোনো আইডিয়া নেই, আমি বলতেও চাই না, অস্কার তো হবে না, হতে পারে না। মানে এমিলিয়া পেরেজ যে ছবিটা রিসেন্টলি এলো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ছবি, আমি ফেস্টিভ্যালে সুযোগ হয়েছিল দেখার। সবাই বলছে না এমিলিয়া পেরেজ জিতবে জিতবে জিতবে। আমি ব্রুটালিস্ট বলে গেছিলাম যে ব্রুটালিস্ট ননস্টপ, তুমি যদি পোস্ট দেখো, বা আমি প্রচুর মিডিয়াতেও লিখেছি, ব্রুটালিস্ট জিতবে, ব্রুটালিস্টই জিতলো। সো অস্কারটা তো চেহারাই মারার জিনিস নয়। তো সেইখানে কি হয়, কিছু ফেস্টিভ্যাল, যেমন গালি বয় তুমি বললে, হ্যাঁ বার্লিনে যাওয়ার মতনই ছবি, তাই জন্য গেছে। ভীষণ ভালো একটা ছবি, ভীষণ ভীষণ সুন্দর একটা ছবি, খুব ক্রিয়েটিভ ছবি। কারণ জোয়াকটা দেখিয়ে দিয়েছে জিন্দেগি না মিলেগি দুবারাতে খারাপ করেছে, ও কি করতে পারে। ও প্রথম কাজ যেটা করেছিল, আমার মনে পড়ছে না এর মধ্যে, অসম অসম ওয়ার্ক, মানে ধরা ছোঁয়ার বাইরে, কোনো হেল্প পাইনি সে, এত বড় একটা মানুষের মেয়ে হয়েও। ইন্ডাস্ট্রিতে যেটা টোটালি আমি মনে করি যেটা ইনভলভ ইজ দ্য পলিটিক্স। আরেকটা হচ্ছে আমাদের যে ফেস্টিভ্যাল গুলো হয়, আই ডোন্ট ওয়ান্ট টু টেক নেমস, সেখানে অনেক আছে, তারা ফোন করে। আমাদের ওগুলো, আমাদের বাংলায় যে ফিল্ম ফেস্টিভ্যাল গুলো, এগুলো তো পুরো শোনা কথা, যে টাকা দিয়ে শুধু অ্যাওয়ার্ড কিনে নিচ্ছে, জাস্ট যাচ্ছে শো অফ করে টাকা দিয়ে নিয়ে নিচ্ছে। দেখো ভাই, আমি 2-3টে এক্সাম্পল দেবো, ঠিক আছে, তোমাকে বুঝে নিতে হবে। ফর এক্সাম্পল, একটা ছোট্ট একটা এক্সাম্পল, ছোট্ট, লাপাতা লেডিস, ঠিক আছে, ঠিক আছে, খুবই ভালো ছবি, গুড। রিসেন্টলি আইফা কোথাও একটা অ্যাওয়ার্ড পেয়েছে, আমি দেখলাম। যে ছেলেটা পাঠ করেছে সে কোনো অ্যাওয়ার্ড পায়নি, সবাই পেয়েছে, ছেলেটা কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়নি, ঠিক আছে। ভিকি কৌশলের মতন মানুষ, মানে যে এত ভালো ভালো ছবি দিয়েছে ধরা ছোঁয়ার বাইরে বলতে গেলে, কোথায় অ্যাওয়ার্ড, কোথায়? মানে যে কাজগুলো করেছে রিসেন্টলি, ছাওয়া তো ছেড়ে দাও, ছাওয়াটা অ্যাক্সেস কিছু না, তার আগে যে কটাও করেছে, ইচ অ্যান্ড এভরি, কোথায় কোথায় অ্যাওয়ার্ড? ওকে তো বাদই দেওয়া হলো, সেরকম তো কিছুই পাইনি। শাম বাহাদুর যেটা করেছিল, অসামান্য কাজ। মেঘনা গুলজার, ওয়ান অফ দ্য বেস্ট ছবি, বেস্ট ডকিউ ফিল্ম বলতে গেলে। এত ভালো ছবি হয় না, এই ডকিউ ফিল্ম বলছি, মানে ওয়ান অফ দ্য মোস্ট বায়োগ্রাফিক্যাল, মানে এত ভালো বায়োগ্রাফিক্যাল ফিল্ম কম দেখেছি আমি। কোথায়, ওয়্যার পেলো অ্যাওয়ার্ড? কারণ ওর ঘিচু, ও জানে যে ইউ হ্যাভ টু ডু গুড থিংস। ওই আবার ব্যাক টু ওই প্রসঙ্গ, অনুরাগ কাশ্যপ গ্যাংস অফ ওয়াসিপুর তৈরি হচ্ছে, অ্যান্ড এখানে সালমান খানের কিক এসছে, তাকে গালাগাল দিয়ে খিস্তি দিয়ে বার করে দেওয়া হলো লোকটাকে। তোমার গ্যাংস অফ ওয়াসিপুরের কারণে মানে এখানে কিক চলবে, কি কিক দিতে বললো? তুমি দেখো, ওই আমার সাথে মেন্টালিটা ম্যাচ করছে, ওই একই ব্যাপার, অনুরাগ কাশ্যপ। এখানে ব্যাপারটা হচ্ছে, ওই আমার টাকা আছে ভাই, আমি তোমার ছবি জিতে দেবো, হবে না, হতে পারে না। ওই 3-4 জন যারা আছে, বাবা হ্যাঁ গুড, ও মা ফিল্ম ফেয়ার পেয়েছি, ও মায়ের ওই কাঁচা বাদামের মতন,
কোথায় কাঁচা বাদাম কাকু এখন ওয়ার এই রাজু পরোটা হয়ে গেল 2 বছর রানু মন্ডলও সেম। কোথায় এরা কোথায় এটা জানা এত তো নাচন কোদন হয়েছে হয় না ওটাই ক্রিয়েটিভ ফিল্মটা তাই ঋত্বিক ঘটকের যখন ছবিগুলো বানানো হয়েছিল মানুষটা এরকম কষ্ট করে বানিয়েছিলেন অনেক কিছু শুনেছিলেন না এখনো তার ছবি দেখা হচ্ছে তুমি দেখবে না ফর এক্সাম্পল রবি কিনাগি আমার ওয়ান অফ মাই ফেভারিট কমার্শিয়াল ডিরেক্টর মানে আমার ওকে মনে হয় প্রদর্শনের ছবি দেখছি হাজারবার দেখতে পারি ওনার ছবি আমি এত ভালো লাগে কেন জানি না গান বলো স্ট্রাকচার বলো আমার সেরকম আমার মনে হয় না আমি কলকাতার কটা কমার্শিয়াল ছবি আমি ওরম ভাবে ভালো পেয়েছি দু একটা বাদে তো এই ম্যাটারটা খুব ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট যে তুমি অ্যাজ আ জুরি আমি যখন ছবিগুলো জেতাই আমি দেখি না ভাই কোন ছেলে আমি দেখি না কে প্রডিউসার ওয়ান অফ দ্য ফিল্ম ওয়াজ রিমা কাকতি ইট ওয়াজ রিমা কাকতি মানে ধরাছোঁয়ার বাড়ি ওয়াজ অ্যাসিস্ট্যান্ট ছিল যখন লাগানের তারা অ্যাসিস্ট্যান্ট ছিল রিমা কাকতি কিরণ রাও দেওয়ার অ্যাসিস্ট্যান্ট এট দ্যাট টাইম অফ আশুতোষ গোয়ারিকার লাগানের সময় তারা অ্যাসিস্ট্যান্ট ছিল এবং তারা দেখাচ্ছে যে আমরা কি কাজ করতে পারি আমরা কিভাবে আমরা বানাতে পারি ছবি রিমা কাকতির ছবি দেখছি বলে আমার শিরোন দেখছে না আমার দেখতে হচ্ছে শি ইজ নট রিমা কাকতি হাটাও ইউ আর এ জুরি ইন দিস প্রেস্টিজিয়াস ফেস্টিভ্যাল তোমাকে ইন্ডিয়ার লোক দেখছে যে তুমি অ্যাজ এন ইন্ডিয়ান জুরি এখানে সিলেক্ট হয়েছো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছো অস্কার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটার তোমার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হবে এবং আমি করেছি ডেফিনেটলি ভার্ডিক্ট দিয়েছি উইনার এবং সে জিতেওছে কিন্তু আই হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক ওয়াই কেন কি জন্য জেতাচ্ছি জরাম যখন জেতালাম ডারবান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কেন জেতাচ্ছি কি জন্য জেতাচ্ছি আই নিড দ্য পারফেকশন কেন ভালো লেগেছে মনোজ বাজপেয়ীকে কি জন্য ভালো লেগেছে কি ইটস নট ফর দ্য সেলেব আরো 15টা মতন ছবি ছিল যাদের আরো নাম আমি নিচ্ছি না বাংলারই ছিল বাট আমি জেতাইনি সরি টু সে ভালো লাগেনি আমার ছবিগুলো বাট তুমি যেই বইগুলোকে বা যেই সিরিজগুলোকে রিজেক্ট করছো দেখা গেল তোমার কোনো ছবি কোনো একটা ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে এবার তোমারই কোনো একটা চেনা পরিচিত মুখ সেই জিনিসটাকে রিজেক্ট করেছে জুরি থেকে খুব মুশকিল ভাই খুদ দেখি আমি তোমায় বলি খুব মুশকিল কারণ ডোন্ট টেক ইট আদারওয়াইজ অস্কার কোয়ালিফাইং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জুরি হওয়াটা মুখের কথা না মানে আমি সবাইকে রেসপেক্ট দিই কথাটা বলছি আমার এখানে আমার নিজের ফিল্ম ফেস্টিভ্যালের বয়স 7 বছর দ্য নেক্সট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যারা সাবমিট করেছে তারা জানে দরকার পড়লে যারা ইন্টারেস্টেড গিয়ে ফিডব্যাক নিও এবং ফিল্ম ফ্রিওয়েতে রিভিউ গুলো নিও আমি কারোর কাছ থেকে চেয়ে রিভিউ নিই না প্রায় 60টার উপর রিভিউ দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড আমার এখানে যে জুরি ছিল হি ওয়াজ এমিজ জুরি সিড ডে লা ক্রুজ কি করে আনলাম আমি হাউ সেটা অনলাইনে ছবিটা দেখলো কেন এই যে 15টা 20টা বা 100টা 150টা হোয়াট এভার ছবি থেকে যে ফিল্টার্ড করে যে 30টা 50টা ছবি দেখা হচ্ছে রক্তটা জড়িত 50টা ডিরেক্টরের রক্ত চিপে এই ছবিটা বানানো হয়েছে সেই ছবিটা যেন ঠিকঠাক জায়গায় আমি প্রেজেন্ট করতে পারি আমি না দেখেছি তাদের বাজেট না দেখেছি তাদের ডিওপি সেলেব নাথিং আই জাস্ট সিন দ্য স্টোরি আমি একটা স্ক্রিনিং করেছিলাম নিজে আমার নিজের ঘরে আমি দেখলাম যে এই ছবিগুলো আমি সর্ট আউট করতে পারি দেন আমি জুরি হায়ার করলাম তাদের ওপর চালা এবং এক্স্যাক্টলি আমি যেভাবে ভেবেছি তারা সেভাবে জিতেছে আমি কেন ইংলিশে জুরি নিলাম ভাই আমার তো এ বি সি ডি কোনো অপশন ছিল না চাকিয়েছে নিতে পারতাম এত পরিচিতি আছে ইন্ডাস্ট্রিতে আসো ভাই জুরি হও না নেবো না সরি নেবো না বিকজ ওই যে মেন্টালিটিটা একটা এমিজের জুরি যে ও যে সার্টিফিকেটটা পাবে ওর একটা পোর্টফোলিও হয়ে গেল ভাই আমার একটা তৃপ্তিও থ্যাংক গড এখন যখন ফোন করে তারা বলে দাদা তুমি মানে আলাম না আই এম নাথিং আমার বিগ জিরো তোমরা যে সার্টিফিকেটটা দিকে তোমাদের যে উপকার হচ্ছে যে লেখা আছে সিড ডেলেক্টুস এমিজ জুরি আই এম হ্যাপি আই এম গেটিং দ্য শান্তি ওই তৃপ্তিটা বোঝানো মানে অভুক্ত যে যদি কেউ থাকে তাকে তুমি একটা পেট ভরে বিরিয়ানি খাওয়াচ্ছ সে যে স্মাইলটা এন্ড দ্যাট গিভস মি আ কিক আই লাভ ইট এটা বিশাল বড় দেশ সেবা নেয় ফালতু কথা যারা সাইকো তারা এসব ভাবে দিস ইজ নিডেড কারণ আমাকে কেউ কোনোদিন এসব ব্যাপারে হেল্প করেনি আমি বাড়িতে এসেছি কেঁদেছি নিজেকে নিজে হেল্প করেছি ভাই ডিওপিটা করে দেন না আমাকে একটা ইপি নাম্বার দেন না ভাই আমাকে সিরিজটা আমি এখনো পিচ করছি আমাকে এখনো তারা ডাকছে এবং তাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আমি বসছি টাইম ওয়েস্ট হচ্ছে চলে আসছে কারণ তাদের একটা খুব সুন্দর মেন্টালিটি আছে তোমাকে এই কাজ নিতে হবে আর আমি খুব সুন্দর করে এই কাজ নেবো না ঠিক আছে বিকজ দ্যাট ইজ মি ছবিটা তারপর কোথায় যাবে সেই গ্যারান্টিটা আবার আমার একটা অদ্ভুত জিনিস আমার মধ্যে মানে আমি যখন অ্যাড করি সিরিজ করি ছবি করি আমি ফিউচারটা তোমায় বলে দেবো ছবিটা এই জায়গায় যাবে বা এখানে গিয়ে ল্যান্ড করবে যেটা খুব কম ডিরেক্টর পারে সো দিস ইজ ইট তো পলিটিক্স থাকবে এইভাবেই জুরিরা কাজ করছে আনছে
এখানে অনেক তাবড় তাবড় ডিরেক্টরের ছেলে, তারাও ডিরেক্টর হয়ে গেল। তাদের বাবা নিজে হাতে ডিরেকশনের মানে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছে অনেক ফেস্টিভ্যালে, ভালো লাগে দেখতে। কিন্তু ব্যাপারটা ওখানেই যে ওই মানে দেখো, আমার একটা খুব সেন্টিমেন্ট ছিল যে আমার বাবা চাকরি করেছে, এত ভালো মানুষ, আমি আমার বাবার দিকে এখনো চোখ তুলে কথা বলতে পারি না, আমার লজ্জা লাগে। নট অনলি যে সে এত কর্মঠ, 77, কিন্তু মানে আমার লজ্জা লাগে, মানে আমি কথা বলতে পারি না। তো কারণ সে যে খাটনিটা, সে যে সংসারের যে প্রচেষ্টাটা আমাদের জন্য করেছে দিনের পর দিন, তাদের কাছে হয়তো হ্যাঁ আমি ডেফিনেটলি সাকসেসফুল বা হোয়াট এভার কিছু একটা করেছি বা ইন্ডাস্ট্রি কিছু একটা জায়গা নিয়েছি, বাট আই এম নট হ্যাপি। মানে বাবার কাছে আমি একটা ছোট্ট নিঃস্ব। তো এই ব্যাপারটা আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে দেখি যে যখন লোকজন বলে তুমি ইন্ডিয়াস ফার্স্ট সিরিজ করেছো, যখন ক্রিটিকরা এত ভালো ভালো লেখে, টাইমসে লিখছে, আউটলুকে লিখছে, এই লিখছে ওই লিখছে, কভারেজ যাচ্ছে, বিশ্বাস করো আই এম নট হ্যাপি। আমার যে হ্যাপিনেসটা যে একটা ভালো ছবি বানালাম, সবাই গ্রহণ করলো, পলিটিক্স রইলো না, এই বিল, এই ফেডারেশন, এই মারামারি, এই বন্ধ হয়ে যাচ্ছে, একে গালাগাল দিচ্ছে, এই একে, ওয়াই ইয়ার, ইটস আ ইন্ডাস্ট্রি, ইটস আ হাব, সবার এখানে জায়গা আছে, সবাই এখানে কাজ করবে, সবাই সবার সাথে পেট চলে, এটা দেখতে হবে। আমাদের এই টেন্ডেন্সিটা নেই, একে লাথি দেবো, এ উঠছে, নামিয়ে দে, একে নিবি না, একে ক্যান্সেল কর, একে নিবি না, ওকে নমো, ও ব্রেক পেলো, ঠিক আছে দেখে নিচ্ছি। দিস ইজ নট ডান, এটা এটা হয় না, এটা বাইরে হয় না, এটা এখানেই। বাট এতটা তুমি যতটা স্ট্রেট ফরওয়ার্ড, এইটা করলে তো তোমার ইন্ডাস্ট্রির কারোর সাথে বলবে না। না, এটা তো বাবার জন্য ছিল না, কারণ তোমাকে তো বললাম, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। সিরিয়ালে 2010-11 ওই টাইমে আমি মানে স্কুল শেষ হয়েছে, আমি তখন সবে এসি মেট্রো তখন শুরু হয়েছে, বুঝেছো তো, এসির হাওয়া খেতাম এবং টেকনিশিয়ান স্টুডিও। তো আমার সাথে আমার একটা বন্ধু ছিল, খুব ইন্টারেস্টিং গল্প। আমরা 7 দিন NT1 স্টুডিওতে গিয়ে দাঁড়াতাম, মানে ওয়েট করতাম, ইস, কি সুন্দর শুট হচ্ছে, মানে কি দারুণ। তখন কিচ্ছু জানতাম না কি ব্যাপার কি, তখন মনে হয় চোখে তা তুই বা এরকম কিছু একটা সিরিয়াল হচ্ছে এরকম কিছু। এবং তখন আমার কিছু স্কুল ফ্রেন্ড সেখান থেকে একজন কেউ একটা মনে হয় গেছিল ওই চোখের তারা তুই, এবং আমাকে তারা চাটছে বাংলা ভাষায়, মানে বাবা তুই ঢুকেছিস, তোকে তো NT1 দেখা গেল, মানে তখন ওই ফ্যাটি একটা ছেলে, কে একটা ভাই তুই কে এরকম। ক্যাবলা বলে তো আমার যে বন্ধুরা ছিল খুব ভালো বন্ধু, আমার টেক দ্য নেম। তো 8 দিনের মাথায় একটা কথা বলে দেয়, ভাই আমি আর যাবো না, ফালতু তুই কি রেগুলার যাস ওখানে, বাবার জন্য সুযোগও পাবো না, খালি আমার ভাই প্রেস্টিজ চলে যায়, ওই সিকিউরিটি বারবার তোয়াক্কা করে, ভেতরে ঢোকাও যায় না ছাতা, ওই আমরা 15-20 মিনিটের জন্য যেতাম। হ্যাঁ তোকে যেতে হবে না, no issues। আমি 12 দিন গেছিলাম, 13 দিনের মাথায় একটা যে ঘটনাটা ঘটলো, ওখানে একজন ছিল, আমি সেই ডিরেক্টরের নামও নিচ্ছি না, এবং তার অ্যাসিস্ট্যান্টের নামও নিচ্ছি না, সে আমাকে ডাকলো, কি চাই, কি দেখো এখানে কি হয়। বললাম দেখুন আমি কাজ শিখতে চাই, আমি এন্ট্রি নিতে চাই, আমার টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি শুধু সকাল থেকে রাত পর্যন্ত থাকবো, যেটাকে আপনারা পাতি বাংলা ভাষায় বলেন অবজার্ভার। উনি বললেন কাল থেকে চলে আসো, আমাদের ফিল্ম শুরু হচ্ছে। আমি বাইরে বেরিয়ে ফোন করলাম আমার বন্ধুকে, আমায় গালাগাল দিচ্ছে, তার কাছে আমি একটা বিশাল ব্রেক পেলাম, কিন্তু আমার কাছে আমি জিরো। তো টানা 1.5 মাসের একটা শুট হলো, শুট দেখলাম, দেখার থেকে লেখালেখি স্টার্ট করলাম, সেই লেখা অনেকে পড়ছে, হাসছে, কেউ বুঝছে কেউ বুঝছে না, কারণ তাদের ছবি আঁকা, আর আমার আমার শর্ট ডিভিশন আজ অব্দি কেউ বোঝে না, কি বেড়ালের ছবি আঁকা, ওর মধ্যেই শর্ট ডিভিশন করা লোকে বুঝছে না, যাই হোক। সো বিকজ আ ম্যাজিশিয়ান নেভার এভার রিভিল ইটস সিক্রেট। সো তো আমি ঘুরছি, বেড়াচ্ছি, নাম্বার টুকছি সবকিছু। সেকেন্ড প্রজেক্টে তিনি আবার আমাকে হায়ার করলেন, খুব বড় ডিরেক্টর, হ্যাঁ সে বিশাল বড় ডিরেক্টর, আবার আমি অবজার্ভার, আবার কাজ করলাম। তারপরে আবার যখন ডাকলেন, আমি বললাম না আমি আর অবজার্ভার হবো না, থ্যাংক ইউ, আপনাদের অনেক দান আমার প্রতি, এবং আই এম ভেরি গ্রেটনেস। এবং তারা খুব উপকারও করেছিল, বিকজ তারা মানে বললাম না যে অন্যের জন্য দেখতে হয়, মানে তারা এই 1.5 মাসে আমাকে 50 টাকা দিয়েছিল, ঠিক আছে, তো দিস এ বিগ কন্ট্রিবিউশন। না না সিরিয়াসলি, হাসি না, যে এটা রাখ বাবু, এটা বললাম মাই গড, ওটা আমি রেখে দিয়েছি এখন আলমারিতে, ওটা আমি হয়তো ইন ফিউচার কোনো মিউজিয়ামও দেবো। তো যাই হোক, তো তারপরে আমি ব্যাক টু ব্যাক কিছু সিরিয়ালে এন্ট্রি নিই, ব্যাক টু ব্যাক। প্রথম যে সিরিয়ালে এন্ট্রি নিই সেখানেই বাবা বাচ্চাদের চড়াচ্ছে, মানে ডিরেক্টর চড় মারছে, হাসি এক চড়, ঠিক আছে। আমি বললাম দাদা এটা কি হলো, এ কি কি ব্যাপার, কি কবে থেকে জয়েন হয়েছে,
কি মালটা কি? বললাম দাদা আমি খারাপ লাগলো এক ঘর লোকের সামনে বাচ্চাটাকে মারছো, ওর মেন্টালিটিটা বুঝতে পারছে না, আমি করে দিচ্ছি, আমি সুন্দর করে, এবং আমি জানি না আমাকে বাচ্চাটা কেন ভালো। অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আই ওয়াজ এ থার্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলতে, মানে আর্টিস্টকে কল করা নিয়ে আসা, যেটা অত্যন্ত জঘন্য একটা সিস্টেম আমাদের ইন্ডাস্ট্রিতে, জানি না কোন জন্মে এটা যাবে, মানে এদের কাছে খুব প্রাউড। আর্টিস্ট ডাকো, কেন আর্টিস্ট ডাকবে ভাই? একটা অ্যাসিস্ট্যান্টের কাজ নাকি এটা আর্টিস্টকে ডাকা? হোয়াট দ্য হেল ইজ দিস? মানে এটা আছে মেন্টালিটি। এনিওয়েজ এটা নিয়ে কথা বলতে চাই না, বাট আমি করেছি দিনের পর দিন। তো আমি বললাম যে এই বাচ্চাটাকে কি আমি বোঝাচ্ছি পৌঁছা, তাহলে তুই শোন। উনি কচুরি খাচ্ছিলেন ডাল দিয়ে, মনে আছে আমার, সিঙ্গলস কচুরি খেতে খেতে বললেন, বলল যে ওর পাশের ছেলেটাকে বলছে, কাল থেকে যদি এরকম কিছু বলে, তোমার কাছে ঠিক 7 দিন টাইম দিলাম, তারপর কিন্তু আমি তোমার খিস্তি মারতে শুরু করে দেবো সবার সামনে, বাবা মা তুলে খিস্তি দেবো। দ্যাট ওয়াজ এডুকেটেড ডিরেক্টরস ডায়লগ টু হিজ অ্যাসিস্ট্যান্ট। এইটা বলেছে বলে আমার কাছে সিরিয়ালের ভাষাটা ক্লিয়ার নয়, দ্যাটস রং। সবাই এই ডিরেক্টর না, অনেক ডিরেক্টর অনেক ভালো হয়। আমার কি উচিত ছিল আর 5 জনের মতো, সরি দাদা ভুল হয়ে গেছে, মাস গেলে আমার টাকা আসছে তো। একদম কাজটা বাঁচানোর জন্য অন্তত ওকে। কারণ আমি 6 মাস কল সেন্টারে কাজ করেও আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম, আমি এরকম মেন্টালিটি ছিল, তখন আমি মাধ্যমিক দিয়েছিলাম, ঘরে বসে আছি কাজ করি, এরকম মেন্টালিটি ছিল। সো আমি যেটা করেছিলাম যে ওনাকে বলি যে দাদা আমি আসছি, টাটা। কি বললি? আমি আসছি, টাটা, আমি আর আসছি না, এখানে কোথাও চান্স পাবি না, কেউ নেবে না। ঠিক আছে, দেখা যাবে। তারপর দিন আগেন সেই ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট প্রচন্ড হেল্প করেছিলেন আমাকে এককালে, মানে এটা আমি বলতে বাধ্য হচ্ছি। বললেন ঠিক আছে বাবু, এটা হতেই পারে, নো ইস্যুস। তখন আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ডের আন্ডারে চলে গেছি। বললো তুই এখানে যা। তারপর আমি আরেকটা সিরিয়ালে যাই, এবং দ্যাট ওয়াজ এ বিগ হিট। ওখানে যে 2 জন ডিরেক্টরের সাথে আমার দেখা হয়, পুরো রিভার্স, উল্টো চ্যাপ্টার। আমি বলছি দাদা এখানে এই শটটা বলছিস, একটা ইন্ডোর কথা, একটা ক্লোজ শট নাও। উনি সেটা দিয়েছেন না দেয়নি আমার না নিকুচি করেছে, কিন্তু ওই যে কথাটা বললো, ভালোবাসার লেভেলটা তার প্রতি আমার 500% বেড়ে গেল। এবং আলটিমেটলি দেখলাম যে যখন বাচ্চা কাচ্চা যখন আসছে, একটা কোর্টরুম ড্রামা সিন হচ্ছে, সবকিছু আমার উপর চাপানো হচ্ছে, আমি হ্যাপিলি ডুইং ইট। ধুপ করে একটা কথা এলো, আলোচনা হচ্ছে আমাকে নিয়ে, ইন্দ্র শোন, নেক্সট মান্থ থেকে আমি কথা বলেছি, তুই 2nd AD জয়েন করছিস, তুই আর 3rd AD নোস, জাস্ট ইন স্প্যান অফ 2.5 months। তারা এটা বুঝতে পারেনি, উইথ ডিউ রেসপেক্ট, আমার খিদেটারও বেশি, আমার কি হবে, ইটস লাইক তুমি, যাই হোক, আমার যা দেখা হয়ে গেছে, ওইটুকুন জিবি মেমোরিতে, যেখানে এই হয়, এর বাইরে কিছু নেই, এই শর্টই ফিক্সড। স্যাডলি ওই 2nd AD, তখন 2nd AD মানে টিসিভিসি লিখতে পারবে, করার পরে আমি ছেড়ে দিই। আমি চলে, আরে তুই কি পাগল নাকি, এখান থেকে তুই আস্তে আস্তে চিফ হয়ে যাবে না, আই এম নট ইন্টারেস্টেড, থ্যাংক ইউ। আবার একটা সিরিয়াল জয়েন করলাম, এবং এতে ডাইরেক্ট আমি বললাম যে আমি অ্যাজ আ চিফই জয়েন করবো। এবার যে 2 জন আমাকে ভালোবাসতো, ডেফিনেটলি তাদের কাছে একটা অবাক, যে 2nd AD করে গেছে, চিফ কি করে জয়েন করলো, নিশ্চয়ই টাকা খাইছে বা কিছু। তারপর তারা জানলো যে না, টাকার ব্যাপার নয়, হি হ্যাজ গট দ্য ট্যালেন্ট। চিফ করেও ভালো লাগছে না, এক মেন্টালিটি, এক জিনিস, আই এম নট গেটিং দ্য ফ্রিডম, আমার শর্ট বানাতে পারছি না, আমার মতন করে নিতে পারছি না। সিরিয়ালের প্রতি আমার প্রচুর ভালোবাসা আছে, নইলে একক দশক শতক বা ওইসব সিরিয়াল বাবার জন্য হতো না, জননী জন যা যা করে, এভরিথিং ইনক্লুডিং রবি ওজার সেক্টরে বাদ দাও, যা যা হয়েছে, কোন সিরিয়াল আর বাবার জন্য হবেও না। সো আই হ্যাভ টু মাচ রেসপেক্ট ফর সিরিয়াল। এটা খুব ভুল কথা যে আমার কোনো ইয়ে নেই জানো। তারপরে যেটা হলো, আমি সিরিয়ালটা ছেড়ে দিলাম, ইভেন ডিরেক্টিং সো মেনি পুলিশ ফাইলস অ্যাজ আ ডিরেক্টর, যেটা আমি আমার এপিসোড আজ অব্দি খুলে দেখিনি। এবং পুলিশ ফাইলে আমার একটা অদ্ভুত যোগাযোগ ছিল ডিরেক্টরদের সাথে, প্রচুর জুনিয়র আর্টিস্টকে আমি লিডে অফার করেছি, মানে জুনিয়র আর্টিস্ট করছে, আমি ডিরেক্টরকে ঝগড়া করেছি তাদের জন্য, এবং সেটা আবার মানে তাকে যখন বলেছি দাদা একে লিডে নাও, তাকে লিড নেওয়া হলো, প্রজেক্ট সাকসেসফুল, আমার সামনে দাঁড়িয়ে তাকে বলা হচ্ছে যে এই ছেলেটাকে চিনে রাখ, কেউ করবে না, এ
মানে ডিরেক্টর হয়ে গেছে, সব হয়ে গেছে, তুই জুনিয়র আর্টিস্ট ছিলিস, তোকে লিড বানিয়ে দিল। এর প্রতি কোনোদিন অবহেলা, না না কি বলছো, ও ট্যালেন্ট, তাই আমি বলছি। সত্যি এটা কেউ করবে না, বাট আমি মনে করি করাটা উচিত, বিকজ যে যেটা নিয়ে জন্মেছে। এইবারে যেটা হলো যে আমি টোটালি নিজের মতন কাজ স্টার্ট করলাম, অর্থাৎ আমার পার্লামেন্ট আরো বেড়ে গেল, দ্যাটস ইট। মানে আমি তখন লেখা লিখি, রিসার্চ এই ওই করে দেন আমি পুরোপুরি ইনভলভ হলাম ইন অ্যাড অ্যান্ড মাই ওন ফিল্ম, যে আমি নিজে বানাবো, বাইরে ডিস্ট্রিবিউট করবো। বাট এই সিরিয়াল নিয়ে আমার একটা কথা বলার আছে যে আমরা অ্যাজ এ ভিউয়ার বাড়িতে রীতিমতন ঝগড়া অশান্তি তো সিরিয়াল দেখে চলছিলই, প্লাস আরেকটা জিনিস হয় যে আমাদের বয়সী ছেলেরা বা যারাই যত ইয়ং ছেলেরা আছে, যা বাড়ির লোকরাও অনেকে আছে যে ইতিমধ্যে ডাইরেক্টরদের বলছে এরা নেশা করে সিরিয়াল বানায়। কারণ একটা শট হচ্ছে, একটা শটে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে, এবার তার দিকেই একটা এপিসোড ওই করে করেই কাটিয়ে দিচ্ছে। তারপরে এমন একটা শট হচ্ছে যেটার কোনো মানে নেই, মানে যেটা আমাদের মানে যেটা হবে না, বাস্তব হবে না, সেই সবও জিনিস দেখিয়ে দিচ্ছে। আমার মনে আছে, আই ডোন্ট ওয়ান্ট টেক এনি নেমস, আমি বাথরুম থেকে সিরিয়াল কোন দিইনি, বাথরুম থেকে বেরোচ্ছি, মেবি মা দেখছিলেন সরি, আসছি তো একটা সিরিয়াল চলছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক না খুব চিনা, ঠিক আছে, দাঁড়িয়ে পড়লাম, মা এক সেকেন্ড আমি জোরে করো তো। তোর কি হলো? মা জানে আমি হট করে ছবি তুলছি, যা যা ছেলেকে চিনে। বাবা ছিল তো, বাপি সে না না কিছু একটা হয়েছে, দাঁড়াও দেখি কি করে, নিশ্চয়ই কিছু একটা করবে। আমি যখন জোরে করলাম সাউন্ডটা, বললাম ভাই এটা তো হ্যান্স জিমারের মিউজিক, এখানে কি করে, মানে সিরিয়ালে হ্যান্স জিমারের মিউজিকটা কি করে এলো? মাথা কাজ করছে, বিন্দাস। অবাক লাগে এগুলো, মানে ও মানে এখানে কপিরাইটের কোনো ব্যাপার থাকে না? বহু জন্ম আগে, এখন হয়তো নতুন, আই হ্যাভ নো কানেকশন উইথ সিরিয়াল, সো আই ডোন্ট নো এনিথিং, কিন্তু আমি শুনেছিলাম দ্যাটস দ্য থিং। এটা অনেক মিডিয়া হাউসও ইউজ করেছে, অনেক মিডিয়া হাউস আমি শুনেছি, আমি বড় বড় মিডিয়া হাউস টিভিতে দে আর ইউজিং লটস অফ ওএসটি অফ বিগ কম্পোজার্স, মানে আমি তো ভাই মানে অবাক লাগে লিটারালি। হয়তো জানি না, তারা হয়তো কোটি কোটি টাকা দিয়ে কপিরাইট নিয়ে রেখেছে, আই ডোন্ট নো, এটা বলাটা খুব মুশকিল। না না, একটা কমন মিউজিক তো চলতেই থাকে যে ধিনতা না 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 ধিনতা না না, ওই ওটা হচ্ছে, দেখো ভাই, ওটা হচ্ছে যুগ যুগান্তরের আবিষ্কার, ওটা কোনোদিন ওইটা আর ওই কি 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 এই রিয়াকশন যদি তোমার সিরিয়ালে না থাকে, তোমার সিরিয়াল ফ্লপ, সরি টু সে। ওকে। এবং তুমি যতটা ভাইরাল করতে পারবে, স্পঞ্জ ব্যাগ দিয়ে তুমি হার্ট ট্রান্সপ্লান্ট, মানে জীবন্ত করছো মানুষ, প্লেন ওড়াচ্ছ বোতাম টিপে, মানে এগুলো যদি না করো তুমি ভাইরাল হবে না। বেসিক্যালি বাংলা সিরিয়াল এজ এ গাঁজাখুরি গল্প। আর দেখো, আমি যেটা বললাম, আই ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট সিরিয়াল রাইট নাও, বাট আমি যেটুকুন দেখেছি তখন তাও একটু ভালো কাজ হচ্ছিল। এখন তো আমার রাজ্যের বন্ধু বান্ধবী সিরিয়াল, লটস অফ গসিপস, যখন তারা স্টার্ট করে, আই সে থ্যাংক ইউ। I don't have any comments because I'm not associated with it, so I can't comment in it because I have too much respect for the serial, because এত কাস্ট ক্রু, এত টেকনিশিয়ানস, দিনের পর দিন রাতের পর রাত তারা খাচ্ছে, তাদের ডেইলি রুজি। আর আরেকটা যেটা আর্টিস্টদের এখন হচ্ছে যে এই সিরিয়ালে ঢুকে তারা একটা নিজেকে একটা হনু ভেবে নিচ্ছে, মানে ও মাই গড আই এম আ স্টার। না 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 প্লিজ, মানে একটু সংযত, মানে স্টারদের একটু সংযত হতে হয়, খুব মুশকিল, মানে এটা হলে খুব মানে প্যাথেটিক। ইউ হ্যাভ টু হোল্ড ইউর স্টারডম, যত বড় স্টার আমি মনে করি খুব মুশকিল, মানে এখন যেটা হচ্ছে ইটস টু ব্যাড। ওকে, হ্যাঁ, এবারে যে কোয়েশ্চেনটা সেটা হলো, আমার মতন অনেক সিনেমা প্রেমী আছে যারা বই দেখতে ভালোবাসে, ফ্যামিলির সাথে বসে হোক, নিজে সিনেমা হলে গিয়ে হোক। তা যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম কোনো ডিরেক্টরের সাথে পডকাস্ট করছি, আমার খুব জানার ইচ্ছা আছে যে একটা মুভি তৈরি যখন হচ্ছে, সবার প্রথমে তো ডাইরেক্টরের মাথায় সবকিছু থাকে না, অনেক ধরনের কাস্টিং ডিরেক্টর থাকে, স্ক্রিপ্ট রাইটার থাকে, প্রডিউসার থাকে, ডিরেক্টর, সবার মধ্যে আলোচনা হয় একটা জিনিস কি কোন প্রসিডিউরের মধ্যে থেকে একটা মুভি তৈরি হয়, কিভাবে একটা লেখা কবিতা বা যাই বলো তুমি, একটা লেখা বই থেকে কিভাবে অত বড় সিনেমার পর্দায় যাচ্ছে জিনিসটা। আমি যদি তোমাকে একটা অন্য কোশ্চেন করি, এই উত্তরটা দাও, দেখো অটোমেটিক্যালি আমার সুবিধা হবে মানে অ্যানালাইজ করতে। তোমার মাধ্যমিক পরীক্ষা, ওকে, তুমি কি টিউশনে যাবে, তুমি কিভাবে প্রিপারেশন কিভাবে নেবে? আমি বলছি ঠিক আছে, মানে
তুমি টিউটর নিয়ে পড়বে, তুমি একা পড়বে, তুমি মেডিসিন নেবে, কি নেবে, কিভাবে পড়বে, ফিল্ম ইজ অল অ্যাবাউট দ্যাট। আমরা প্রথাগতভাবে যেটা করে এসেছি, ডেফিনেটলি একটা স্ক্র্যাচ দরকার হয়, একটা গল্পের স্ক্র্যাচ। এটা আমার মাথায় এলো, প্রথমে সেটা ভাবতে হবে এর থেকে বকওয়াস জঘন্য আইডিয়া পৃথিবীতে নেই। তুমি যদি প্রথমেই ভাবো ওয়াও দিস কনসেপ্ট, ফিনিশ, ইউ আর গন। ওভার কনফিডেন্স ইজ গুড, যেটা আমার মধ্যে আছে এবং সারা জীবন থাকবে। ইউ নিড টু প্রুভ দ্যাট ইউর ওভার কনফিডেন্স। এটা বলছি, এটা করছি, দুটো মেলাতে হবে, তবে তোমাকে লোকজন বুঝবে যে হ্যাঁ ভাই ডিরেক্টরের দম আছে। আর ডেফিনেটলি একটা ডিরেক্টর যদি রিটার্ন না দিতে পারে, সরি টু সে, মানে এটা খুব লজ্জার ব্যাপার, মানে তোমার প্রুফ পয়েন্টটাই রইলো না। আই মে বি ভেরি হার্শ, তোমার তাহলে প্রুফ পয়েন্টটা রইলো না। তো এখানে যেটা বলার সেটা হচ্ছে প্রথমে একটা স্ক্র্যাচ, সেই স্ক্র্যাচটাকে নিয়ে there are two types of rhythm, ফাস্ট, স্লো। আমি ফাস্ট। স্লো হচ্ছে 1 বছর ধরে জিনিসটাকে গবেষণা, পারবো না, সরি, ওটা ছেড়ে দাও। 1 বছর ধরে তুমি ডেটা কালেক্ট করছো, সেটাকে অনেক কিছু ঘুরে টুরে লোকেশন ঘুরে টুরে সলিড জায়গায় তুমি আনছো। ফাস্ট হচ্ছে আমার কাছে টাইম নেই, 7 দিন টাইম আছে, 7 দিন আমি গোষ্ঠী উদ্ধার করবো, যা লাগবে রিসার্চে, দ্যাট ইজ মি। এবার তুমি একটা অবয়বে আনলে, স্ক্র্যাচ থেকে অবয়বে, এবার ডায়লগ পুট করলে, টোটাল স্ক্রিপ্টটা বানালে, যেটা আমি করি। আর আমি যেটা করি সেটা হচ্ছে যে পুরো স্ক্রিপ্টটা তৈরি হয়ে গেল, এবার আমি একটা একটা করে পাঠাবো। প্রথমে ডেফিনেটলি আমি অনেক কিছু আগে বাবাকে পড়াই, বাবা ইজ আ ভেরি গুড রিভিউয়ার। তারপরে ক্লোজ ওয়ান্সদের দিই, স্ক্রিপ্টটা ভাই পড় কিরম লাগলো, ফিডব্যাকটা নিই, তারপর একটা লাস্ট ড্রাফট করি যেটাকে ফাইনাল ড্রাফট বলে, দেন ইটস রেডি ফর দ্য ব্যাং। এইবারে নেক্সট যে ধাপটা, সেটা হয়তো অনেকের সাথে আমার মিল হবে না, বিকজ অনেক জায়গায় আমি নিজে ডিওপি করেছি। রিসেন্টলি একটা অ্যাডে তো আমাকে নিজেকে অ্যাক্টিং করতে হয়েছে, এন্ড দ্যাট ওয়াজ আ বিগ হিট। একটা নটাসের একটা এলইডি অ্যাড আমি নিজেই অ্যাক্টিং করেছি। আমার লাস্ট মোমেন্টে আমার অ্যাক্টর ঝুলিয়ে দিয়েছে, আমি আসতে পারবো না, আই নিড দিস মানি। বললাম থ্যাংক ইউ, বসতে পারো। সে বলছে স্যার সরি, ভুল হয়ে গেছে। বললাম ভাই এখন আমি টিআরপিতে, এখন আমি অ্যাক্টিং করবো, উইচ ইজ আ জোক। বাট জোকস অ্যাপার্ট, ডেডিকেশন ইজ ইম্পর্টেন্ট, যেটা শিবপ্রসাদ মুখার্জির মধ্যে আছে। ও মাই গুডনেস, তুমি যদি, আমি একটা অন্য প্রসঙ্গে কথা বলছি, তোমরা যদি কেউ দেখে থাকো ওনার ছবিটা রিসেন্টলি যেটা এলো, হোয়াটস দ্য নেম, জাস্ট যেটা পুজো রিলিজ করলো শিবপ্রসাদের, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম আমি মনে করি বাংলা ইন্ডাস্ট্রি। ইয়া মানে বেস্ট, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এনিওয়েজ, বহুরূপী। বহুরূপী, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তো বিশ্বাস করো ছবিটা না আমারই কিছু নেই। আই মাইট সাউন্ড ক্রেজি, মেবি আমি ক্রিটিক ওর এত ছবি দেখি বলে। জাস্ট ওয়ান ওয়ার্ড ফর দ্যাট ফিল্ম, লাস্টের 15 minutes ইটস আ বিগ বাউ টু শিবপ্রসাদ মুখার্জি। মানে যে, ফর এক্সাম্পল, ছবিটা বলবে ভাই আমার অ্যাডসাস লাগেনি গান ফান ছাড়া, ঠিক আছে, নট লাইক বেলা শেষে ওর আরো অনেক ভালো ভালো ছবি দিচ্ছে, তাকেও বলতে হবে যে ভাই হোয়াট ওয়াজ দ্যাট, মানে শিবপ্রসাদ মুখার্জি, ও মাই গড, উনি দেখিয়ে দিয়েছেন যে অ্যাক্টিং কাকে বলে, প্লট টুইস্ট কাকে বলে। মানে এত ভালো লাগে আমার মানুষটাকে। যাই হোক, তো সেই রকম এক একজনের থেকে একটা থাকে, তো সেই রকম আমার এখানে হচ্ছে আমি ডিওপিটা আদ্যপ্রান্ত জানি, অনেকের থেকে বেশি জানি ইনফ্যাক্ট। নাম্বার 2, আমার সাউন্ডের বিভৎস ভালো আইডিয়া, বিকজ আমি এফএল স্টুডিও ঘেটে গিয়েছি, এবং আমার ফার্স্ট মিউজিক অ্যাওয়ার্ড কামস ফ্রম তাজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন দিল্লি। আমি ভায়োলিনকে, আমার দিদি ভায়োলিন বাজাতো কোনো এক কালে, আলমারিতে তোলা ছিল, ভায়োলিন নামিয়ে একদিন ধরে আমি সাউন্ড করেছি, ভুল ভাল বুঝিও না কাকে রিদিম বলে। দ্যাট গট দ্য বেস্ট প্রাইজ, মানে ইটালি ফ্রান্সকে ছাপিয়ে আমি বেস্ট প্রাইজ পাই মিউজিকে। তা আমি খুব ভুলভাল জিনিসপত্র দিয়ে আমি সাউন্ড করি, এবং ফর এক্সাম্পল একটা থালার মধ্যে জল দিয়ে আমি অন করে ঘোরাচ্ছি, সেটা টিপিক্যাল সাউন্ড দিল, অ্যান্ড দ্যাট মেক আ হরফিক সাউন্ড। সেটা কি করে বানাচ্ছি আমার স্ক্রিপ্ট রাইটিং এর একটা নেশা আছে ট্রিমেন্ডাস। ফর এক্সাম্পল, আমি তোমার সাথে কথা বলছি, এর সাথে কথা বলছি, একে দেখছি, আমার বাড়িতে গিয়ে অনেক কিছু লেখা হবে, ঠিক আছে, যেটা আমার নোটের মধ্যে থাকে, সেখান থেকে আবার অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আমি আমার স্ক্রিপ্টে দেবো। লাস্টলি এডিটিং, বিকজ আমি মনে করি আমি ডাক্তার, আমি যদি অপারেশন না করি এই রোগী ভালো হবে না, সরি টু সে।
অন্য ডাক্তারের কাছে আমি কখনোই দেবো না, যেখানে আমার কাছে ডাক্তার সার্টিফিকেট আছে। সো ওরকম এডিটিং আমার কাছে এভরিথিং, আমি এডিটিং কারোর আন্ডারে ছাড়ি না। লাস্টলি তো ডিরেকশন, ওটা আমার নিঃশ্বাস, ওটা আমার প্রশ্বাস, সবকিছু। কেউ কেউ বলে ভালো অ্যাক্টার বার খাওয়ানোর জন্য, আমি একদমই অ্যাক্টার নই, নিজের হাউসেই যা করার করেছি, ইন ফিউচার হয়তো করতে পারি, সেটা আমার ব্যাপার, ডেফিনেটলি আমার হাউসে, বা যদি খুব ভালো একটা খুব চ্যালেঞ্জিং কিছু রোল পাই তখন সেটা ভেবে দেখবো। বাট ডিরেকশন ইজ এভরিথিং। তো এই 5টা জিনিস আমার কাছে আছে অ্যাক্টিংটাকে বাদ রেখে। তো আমার সেন্টিমেন্টটা পুরোটাই আলাদা, মানে আমার পুরো সাজানো বাগান, তুমি বসবে, চেয়ার পাতা থাকবে, হ্যাভ দ্য সিপ, টি খাও, চা খাও, মস্তি করো, চলে যাও, দ্যাটস মাই স্টেট। তোমার সাজানো থাকবে, তুমি শুধু হাতে নেমে দেখবে স্ক্রিপ্টের মধ্যেও আন্ডারলাইন করা আছে, মার্ক করা আছে, কি বলতে হবে, কিভাবে দিতে হবে, সেটা আমি করে দেখিয়ে দেবো, তোমার কোনো প্রবলেম হবে না। এরপরেও যদি না বুঝতে পারো, আমরা একটুখানি যেটা আমি বলি, যে আমরা একটুখানি ব্রেক নিচ্ছি, চা খেয়ে এসে আমরা আবার শুরু করছি। এবং আমার খুব বাজে একটা স্বভাব হচ্ছে, এক্সিলেন্ট, অসাধারণ হয়েছে, আমরা টেকটা আরেকবার নেবো। তো ওখানে যেসব আর্টিস্ট থাকে তাদের খুবই ফাটে, এবং আমাদের অনেক রকম কোড ওয়ার্কস চায়, কিন্তু কিছু করার নেই, তাদেরকে হাসিয়ে খালিয়ে জিনিসটাকে বার করে নেওয়াটা, সেটাই এটা ডিরেক্টরের ধর্ম এবং কাজ, তাই মনে করি। মানে তুমি নিজের মধ্যে নিজে একটা প্যাকেজ, পুরো যে ফুল শুধু প্যাকেজ, একটা প্রোডিউসারের দরকার পড়ে যে শুধু তোমার উপর টাকা লাগাবে, বাকি তুমি সেটাও বুঝে না, নেবে। অর্ধেক কাজ তো আমি নিজেই প্রডিউসার ছিলাম, সো স্যাডলি। তো ওই জন্য মানে সেইটাও মানে হয়তো ইট উইল ফাইন, মানে ইট উইল মানে সাউন্ড ভেরি, কি বলবো, নট ফ্যামিলিয়ার উইথ ইট। দ্য থিং ইজ, অনেকে বলে না প্রডিউসার পাচ্ছি না, ও ফালতু কথা। প্রডিউসার পাচ্ছি না এটা শুনতে লাগছে মানে আমার ছবিটা অস্কারে গেল না, এরকম টাইপের। আরে ভাই, বেসিকটা করো, স্ক্রিপ্টটা বানাও, ডিস্ট্রিবিউশনটা কোথায় যাবে, মার্কেটিং প্ল্যান কি আছে, কাস্ট কি করছো, গল্প, এগুলো তো দম নেই। প্রডিউসার পাচ্ছি না, আরে ভাই প্রডিউসার গিলবে ঘপ ঘপ করে তোমার গল্প, এটা অর্ধেক লোক বোঝে না আমাদের মার্কেটে, সব ওই ট্রেন্ডে ভাসছে, এবং দ্যাটস ওয়াই দে আর লুজিং দ্য প্রডিউসার। নো, প্রডিউসার আর ওয়েটিং। এটা খুব শুনতে আমার অবাক লাগে, খুব এখন যারা দেখছে তারা ভাই কি বলছে, দে আর নট রিলেট করতে পারছে না। কিন্তু প্রডিউসার ইজ সামওয়ান হু উইল সি, ডেফিনেটলি এডুকেটেড প্রডিউসার বলছি আমি, সো কল যারা একটু মানে যাই হোক, ওই প্রডিউসার বলছি না, অনেক রকম প্রডিউসার আছে এখানে আমাদের কলকাতায়, বেসিক্যালি ভ্যারাইটি আছে প্রডিউসারের। যেমন দীঘায় তুমি এক একটা হোটেল পাবে না, 400 টাকায় খাওয়া খাওয়া দিয়ে দিচ্ছে, একদম একদম 1000 টাকা, ওরকম ভ্যারাইটি আছে প্রডিউসারের আবার এখানে, এটা একটা মুশকিলের ব্যাপার কিন্তু কলকাতায়। কিন্তু আমার কাছে প্রডিউসার শুড বি এডুকেটেড, ভাই ফিল্মটা একটু যেন একটু একটু বোঝে, প্লিজ কাইন্ডলি। তো সেখানে আমার ব্যাপারটা এটাই, মানে আমার, তোমায় কিন্তু বেক পেতে হবে না, ইউ জাস্ট কাম ডু ইউর জব, টাটা, সেম ডেট পেমেন্ট, জাস্ট টাটা বাই বাই, সাইন করবে। অনেকে আমার যেটা খুব প্রবলেম হয় অ্যাকচুয়ালি এগ্রিমেন্টে, মারাত্মক বিভৎস। মানে আমার রিসেন্টলি একটা অ্যাড ক্যান্সেল হলো, মানে ইট ওয়াজ লাইক, it was a skincare brand, and she said like lots of trouble I was facing, মানে সে বলেছে 7 দিনের মধ্যে, মানে কি হয় আমারটা পুরোটাই রিমোট, আমি পুরো ইন্ডিয়ার কাজ মানে যে কোনো প্রান্তে আমি অ্যাড করি, মানে আমার মডেলকে দিয়ে কলকাতায়, এবং সেটা আমি পাঠিয়ে দিই গুগল ড্রাইভ, তো স্যাম্পল পাঠায় অ্যান্ড অল এভরিথিং অ্যাজ পার এগ্রিমেন্ট। আমি বিশ্বাস করে জানি না বোম্বে থেকে কলকাতায় একটা স্কিন কেয়ার প্রোডাক্ট 4 দিন, 5 দিন, 7 দিন, কি করে 15 দিনে পৌঁছায় আমি জানি না। আমাকে বলছে নো, ইট উইল টেক 15 to 20 days, না আম আউট। কারণ পরের যিনি ক্লায়েন্ট আছেন তাকে আমি কি উত্তর দেবো, আমার তো একটা ব্র্যান্ডে চলছে। সো আই রিটার্ন দি অ্যাডভান্স। তো আই এম ভেরি অ্যারোগেন্ট, আমার হয়তো কিছু কাজ মানুষের পছন্দ হয় না, ভাবে এটা না করলেই পারতো, কিন্তু আমি মানে সত্যিটাকে সত্যি বলবো, খারাপটাকে খারাপই বলবো, মানে এটা শিখেছি, আমার বাবা এটাই শিখিয়েছেন, আমার বাবা মা এটাই শিখিয়েছেন, ডেফিনেটলি আমি সেটাই রাখবো। ইটস লাইক ওকে। অ্যাজ এ ডিরেক্টর, অনেক ডিরেক্টরদের আমরা বলতে শুনেছি যে ওটিটি আসার পর বড় পর্দায় যে মুভিগুলো আসতো হল পাচ্ছে না, কারণ হলে এখন মানুষ বই কম দেখে, ওটিটিতে বেশি দেখে। অনেক বড় বড় বইও আছে যে ডাইরেক্ট ওটিটিতেই রিলিজ হচ্ছে। তো সেগুলো কেমনভাবে নিচ্ছ তুমি? ডিপেন্ডস, কমপ্লিটলি ডিপেন্ডস। ফর এক্সাম্পল, তোমার একটা ছবি তুমি ফেস্টিভ্যালে পাঠালে, 25টা 30টা অ্যাওয়ার্ড পেয়েছে, টপ রেটেড ফিল্ম ফেস্টিভ্যালস, এবং দেখা গেল সেই ছবিগুলো ম্যাসিভলি ভাবে আলোড়ন পেয়েছে টু দ্য ক্রিটিক্স,
তাদের কাছে ছবিগুলো পাঠাতে হবে লেখালেখির জন্য, অ্যাবসলিউটলি। তারা খারাপ বললেও সেটা হজম করতে হবে, বিকজ দে আর ক্রিটিক্স। তারপরে যদি হল না পায়, তোমাকে অন্য জায়গায় ট্রাই করতে হবে, তোমাকে মাল্টি ল্যাঙ্গুয়েজে কিছু একটা করতে হবে। ইউ হ্যাভ টু ট্রাই ইট, বিকজ ইটস এ রেস, বিগ রেস। তোমাকে হারলে চলবে না। মানে ফর এক্সাম্পল দেখো, যদি বলে অ্যাপেল টিভি, আমার যে এক্সক্লুসিভ রাইটে নিল অ্যাপেল টিভি, আমাকে তো এখানকার কোনো ওটিটি আমাকে ডাকেনি ভাই, আমি তো নিজে অ্যাপ্রোচ করেছি। বরুণ চন্দ্রর মতন মানুষ ছিল, ডাকেনি আমাকে, ডিরেক্টলি দে সেড কে নো সরি, আমরা নিতে পারছি। যখন অ্যাপেল টিভিতে গেল, দে আর ব্ল্যাঙ্ক। সো আই হ্যাভ টু ট্রাই। ওকে ওকে, তো আজকে আমরা অনেক কিছুই জানলাম দাদা তোমার কাছ থেকে। আমার আর একটা জিনিস খুব জানার ইচ্ছে ছিল, তুমি আমাদের অফ দ্য ক্যামেরায় বলছিলে তোমার নেক্সট একটা প্রজেক্ট আসছে, যেটা শুট মনে হয় অলরেডি শেষ হয়ে শুট কমপ্লিট, ডাবিংও অলমোস্ট ডান, শুধু একটু বাকি আছে, ওটাও এপ্রিলে ডান হয়ে যাবে। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে একদম। তো ওই বিষয়টা যদি আমাদের একটু বলো। এটা অ্যাকচুয়ালি আমি যাদের সাথে কাজ করেছিলাম, এইটা আমারই প্রোডাকশনের, বাট যিনি এটার অ্যাক্টর বা যিনি এটার প্রডিউসার, আশিস পাঠক, ওনার রিকোয়েস্টে আমি ছবিটা করছি। এটা উনি যখন প্রথম গল্পটা বলেছিলেন বা শুনিয়েছিলেন, আমার ভালো লাগেনি, কারণ আমার সব আছে যে ইউনো স্টোরি আমার মতন হতে হবে, আমি যেটা ভাবছি। তো উনি সেই ফ্রিডমটা দিয়েছেন, তারপর স্টোরিটা আমি আমার মতন করি। কাস্টিং নিয়ে সমস্যা ছিল, সেগুলো মিটে যায় সো কল্ড। তো বলতে পারো ওনার রিকোয়েস্ট এই ছবিটা করছি, কারণ তার আগে যে 3টে ছবি আমরা দিয়েছি প্রচুর ভালো ফিডব্যাক পেয়েছি। উর্মিমালা, দেন তার আগে ছিল নন্দন, তার আগে ছিল প্রতীক্ষা। এই 3টে ইউটিউব ঘরানার ছবি ছিল, বাট ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড ছিল। খুব ভালো সাড়া পেয়েছি। এটাও মনে হয় ওরা ইউটিউবেই করবে, ইটস আপ টু দ্য প্রডিউসার, নট অ্যাবাউট মি। খুব ইন্টারেস্টিং একটা গল্প। তো সেটা আমি রিভিল করতে পারবো না, বাট ইটস অল অ্যাবাউট আংটি, কারণ গল্পটার নাম হচ্ছে পারমিতার আংটি। এবং আমার ছবি যারা দেখেছে বা যেসব মানুষজন দেখেছে, রাত দিনই টেক্সট করে যখন দেখে, এবং আমার তখন সেই শান্তিটা আমি ঠিক বোঝাতে পারবো না। এবং তারা বলে যে দাদা কোত্থেকে দেখবো, কোত্থেকে দেখবো। তো সেখানে আমি তাদেরকে লিঙ্ক দিয়ে দিই যে কোথায় চলছে, রিসেন্ট কোথায় চলছে। তো সেরকম একটা ধাঁচ থাকে তো যে কোনো ডিরেক্টরের। আমার ধাঁচটা হচ্ছে, তুমি যদি একটা ফোন আসে তোমার, বা তুমি যদি সিনেমাটা চালিয়ে চলে যাও, কোথাও হতেই পারে, তুমি সেই সিচুয়েশন থেকে বেরিয়ে যাবে, কারণ এতটাই ফাস্ট টেক। মানে আমার একটা নাম আছে, ইটস লাইক টুইস্টার। এটা অনেকে ব্যঙ্গ করে বলে, অনেকে সিরিয়াসলি বলে হি ইজ এ টুইস্টার, বাপরে ও। মানে সত্যিই তাই। আমার এখানে যখন শুট হয় বা যখন কাজ হয়, ইটস লাইক নাগরদোল্লা। তারপর তুমি রেস করছো কি, কোথায় ঘুমোচ্ছ আমার জানা দরকার না, বাট ইট হ্যাজ টু বি দ্যাট রিদম। রিদম যদি নষ্ট হয়ে যায়, আমি মনে করি সবার ক্ষতি। তো আমার ছবিটাও তাই। এটা সবকিছু পাবে লোকে, মানে ইটস এ প্যাকেজ আগেন, যেটা আমার ছবিতে থাকে। ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি ড্রামা, কিন্তু আমি ড্রামা একদমই করি না। আমার জনারটা হচ্ছে থ্রিলার, আমার জনার হচ্ছে হরর, খুন রক্ত, আমি এসব একদম। কিন্তু ড্রামা আমি 3টে করেছি, উর্মিমালা, উজ্জ, বিগ হিট এখন অব্দি, ত্রিনয়নী, আলাদা বিগ হিট, ওটা এলজিবিটি নিয়ে, এবং লাস্টলি আমার পারমিতার আংটি। এবং এক্সপেক্ট করছি এটাও একটা বিগ হিট হবে, কারণ আমার ড্রামাগুলো আবার অনেক ব্যাপার আছে। মানে আমি অরিজিনালি কাঁদাবো, আমার কোনো ওই কি বলে ড্রপ ফপ চলবে না, আমার অনেক অনেক কিছু ব্যাপার আছে, অনেক সিনেমা। মানে আমি পাগল করে দিই আর্টিস্টদের, তারা আরেকবার দিতে হবে শিওর। বললাম হ্যাঁ, আর একবারই লাস্ট। তারপর আরো 10বার টেক হলো। মানে আই এম নট হ্যাপি। সে এনজি দিচ্ছে তার মতন করে, তিনি গুছিয়ে এনজি দিচ্ছে, এবং আমি গুছিয়ে টেকগুলো নিচ্ছি, একটু রাগ না করে। দিস ইজ মি। মানে ব্যাপারটা হচ্ছে যে আমাকে করিয়ে নিতে হবে। তো আমার ধাঁচটাই তাই, যে ড্রামা হলে ওই সূর্য ডুবছে ডুবছে ডুবছে, নো, ইট উইল বি ভেরি ফাস্ট। ওকে, এইটা দেখার জন্য আমাদের কিসে একটু ওয়েট করতে হবে, কারণ এটা প্রডিউসারের উপরে, ওখানে পুরো ফেস্টিভ্যালে ঘুরবে। ফেস্টিভ্যাল থেকে ঘুরে কবে আসবে আমি জানি না, বাট হ্যাঁ, তবে তোমরা যেটা তৃপ্তি পাবে ট্রেলারটা আমি রিলিজ করবো তাড়াতাড়ি, ইচ্ছে আছে পোস্টার রিলিজ করবো তাড়াতাড়ি। সো সেগুলো একটা ঝলক তো পাবে, কিন্তু ছবিটার জন্য একটু ওয়েট করতে হবে, কারণ আমার ছবি আগে ফেস্টিভ্যাল ঘুরবে, তারপর আমি রিলিজ করবো, তার আগে না। আমাদের তরফ থেকে তোমার আপকামিং মুভির জন্য Thank you. অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, দিস মিনস আ লট, থ্যাঙ্কস আ লট। তো এবার আমরা পডকাস্টের লাস্ট পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, এখানে আমাদের একটা
কমন কোয়েশ্চেন বলো বা আমাদের একটা সিগনেচার কোয়েশ্চেন থাকে, সেটা হলো যে তুমি ভগবানে কতটা বিশ্বাস করো? এই রে মারাত্মক কোয়েশ্চেন। দেখো অনেস্টলি বলছি, ভগবানে যদি বলো আমি আহ এটা তুমি বললে এখন বাড়িতে আমার বেলফেল টিভি এখন মারতে আসবে আমার সন্ন্যাসীর দল। যাই হোক, ধরো শিবরাত্রি হচ্ছে, ঠিক আছে, এবার শিবরাত্রির দিনে আমরা লিটার লিটার দুধ খরচা করছি, ডেফিনেটলি তারও একটা যুক্তি আছে, আমি ওইদিকে যেতেই চাইছি না। এবার আমার মনে হচ্ছে শিবরাত্রির দিনে ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো কিছু ভেবে নয় প্লিজ, আমি জানিও না ওই দিন শিবরাত্রি, তুমি ধর্ম বললে না, ওইটাকে আমি আনছি। দুটো ছেলে ধরো ভিখারি, আমি দুটো লস্যি খাওয়ালাম, আমার ইচ্ছে হচ্ছে, আমি দানি এসব প্লিজ প্লিজ, দুটো লস্যি খাওয়ালাম, আগেন যে স্মাইলটা দিল, ইটস এ কিক। বা ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার হট করে মনে হলো আমি অনেক দিন কালীঘাটে যাইনি, দেখতে ইচ্ছে করছে, না দেখলে হবে না, একটা শাড়ি দেবো মাকে, আমি হয়তো 3 বছরে কালীঘাট যাইনি, দূর শুধু শাড়ি দাও না, ভোগও খাবো, আম লাইক দিস। গেলাম, শাড়ি দিলাম, মালসা করে ভোগ নিয়ে বাড়িতে এলাম, মা বলে কি কি কখন গেলি, দিস ইস লাইক। আবার ধরো আছি 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 আছি, দেন হট করে ভোরবেলা একটু দক্ষিণেশ্বর যাবো, আমার ইচ্ছা হচ্ছে, একটু একটু রামকৃষ্ণর ওই ব্যাপারটা দেখবো, আম লাইক দিস। এখানে তুমি ধর্ম আনতে পারবে না, হয়তো গিয়ে দেখা গেল আমি ওখানে ফটোগ্রাফি করছি, আমি মন্দিরই দর্শন করলাম না, মাকে দেখলামই না, কিছু সেন্টিমেন্টের কথা উঠলো, আরে ভাই দক্ষিণেশ্বর এসছে মাকে দেখেনি, না আমি মাকে দেখার জন্য আসিনি, মা সারাক্ষণ আছে সবার সাথে, আমি এতবার গেছি, আমি একটু গঙ্গার ঘাটে বসতে এসেছি, একটু রামকৃষ্ণর ওই শয্যাটা দেখতে এসেছি, একটা পরিতৃপ্তি হচ্ছে, ওখানে ভজনটা আমার খুব ভালো লাগে। এবার যদি কোট অ্যান্ড কোট ধর্ম বলো, আমি বিভৎস বুদ্ধ মানি, ধর্ম নয়। যে বুদ্ধ নিয়ে কেউ পড়ে থাকে সে বুঝতে পারবে কি মিন করছি, সো কল্ড বিবেকানন্দ, মানে কর্মই ধর্ম। সো হিজ ইন্টেনশন ইজ কর্মা, আই অ্যাম আ কর্মা বিলিভ, আমি জীবনে কাউকে ঠকাইনি, লাইফে কারোর ক্ষতি করিনি, কোনোদিন কারোর ক্ষতি করবো না, ডেফিনেটলি আমাকে যারা ঠকাচ্ছে, আমাকে যারা ক্ষতি করছে, তারা সে ফলটা পাবে, দ্যাটস দ্য কর্মা। যা তুমি করবে এক্স্যাক্টলি তুমি সেটা পাবে, ইট উইল টেক টাইম অর ইট উইল টেক লাইক দিস। সো আমি কর্মা সাইকেলে বিশ্বাসী। অনেকে বলে এই ভাই সব জায়গায় বুদ্ধর গেঞ্জি পরে, আমার রিসেন্টলি আমার একটা বন্ধুর বাবা মারা গেছে, আই সেড, এন্ড ইউনো ইট ওয়াজ আ ভেরি স্যাড ফর হিম হোয়াট হি লস্ট, এবং সেখানে গিয়ে আমাকে শুনতে হয়েছে যে সে যে বলেছে, আগেন নো, মানে আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্য নেমস এন্ড অল বিকজ আই ডোন্ট হ্যাভ এনি কানেকশন উইথ হিম, জাস্ট হি গেভ আ ভিজিট ওভার দেয়ার, ভাই কালো পাঞ্জাবি পরে এসছে, দেখ কেত, দেখ, নো ইটস নট কেত, আমি বুদ্ধ ওরিয়েন্টেডই পড়ি, যে আমার ছবি দেখবে সে দেখতে পাবে রাত সারা জীবন আমি বুদ্ধর জামা পরেছি, বুদ্ধর পাঞ্জাবি পরে গেছি, এটা নাথিং কেত ইন ইট। আমার মনে হয় আমি মেডিটেশনের টাইমটা পাচ্ছি না, বিকজ বাড়িতে গিয়ে মাস গেলে আমাকে 250-300 ছবি দেখতে হয়, আম আন্ডার 17-18 অস্কার কোয়ালিফাইং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল জুরি, তো সেখানে আমাকে একটা এগ্রিমেন্ট ক্রস করতে হয়, যেটা থ্রু দিয়ে আমাকে ওরা পে করে, তো আমাকে সেই ছবিগুলো জমা দিতে হয়। সো ওই মেডিটেশনের টাইমটা যখন আমি পাই না, আমার মনে হয় আমি বুদ্ধকে আমার বুকে নিয়ে উঠছি, সো আমার মনে হয় উনি আছেন আমার সাথে সারাক্ষণ। সো এখানে কোনো রকম কেত নেই, নাথিং, কেতটা এখানে ইনভলভ না। এখন যেটা হচ্ছে যে এ ভাই একটা বালা পড়েছে, এটা বালাটা পড়েছি, এটা মা আমাকে প্রতিজ্ঞা করে পড়িয়েছিল কালীঘাটে ছুঁয়ে, যে এটা আমি খুব মানি, তুমি এটা খুলবে না, এটা মাকে সম্মান জানাতে আমার এটা, দিস ইজ মাই মেডিটেশনের জন্য আমি বিটটা আমি বুনি, একটা মালা ছিল, ওটাকে খুব উদ্ভট লাগছিল বলে ওটা পড়ি না, যাই হোক, তো এই মেডিটেশনটা ওই আগে আমি বিটটা দিয়ে আমি মেডিটেশনটা করি, গুনতে সুবিধা হয়, দ্যাটস দ্য মেডিটেশন বিট। তো এখন যেটা হচ্ছে ধর্ম, তুমি যেটা বললে এটাই আমার কাছে ধর্ম, আমার কাছে কাজটাই ধর্ম। মানে আমি যদি মাসে একদিন শুট না করতে পারি, যেটা হয়নি, খুব রেয়ার, আমি পাগল হয়ে যাবো, জাস্ট ম্যাড হয়ে যাবো। আমার কাছে শুট মানে হচ্ছে আলো জ্বলবে, 24 ঘন্টা কড়া কফির গন্ধ, আহ অপরিসীম খাটনি, এবং তারপর খাটনির পরে ওই যে রাতে এসে শোয়াটা, এবং ড্রিমে ওই ভিজুয়ালাইজেশনটা যে এই শুটটা করলাম, এটা এখানে দাঁড়াচ্ছে, এই তৃপ্তিটা একটু বোঝানো মুশকিল, এবং মনিটরের সামনে কফিটা খাওয়া, এইটা এই এই তৃপ্তিটা ঠিক বোঝানো যাবে না একটা ডিরেক্টর, মানে সেই আনন্দটা ঠিক কতটা, মানে
অনেকের কাছে বলতেছো বাবা এই তো 50 বার 100 বার উপর নিচ করছে সিঁড়িতে, পা না স্প্রিং, না পা স্প্রিং হয়ে গেছে, জেঠিমা কাকিমা বৌদি হয়ে গেছে। এটা এইভাবেই অভ্যস্ত আমরা। একটা ডিরেক্টরকে আমাদের এইভাবেই মানুষ করা হয়েছে, মানে যার কেউ নেই তার কেউ না কেউ আছে। 10টার দরজা বন্ধ, একটা দরজা খুলবেই, তো ওটা আমাদেরই খুলতে হয়েছে, কেউ খুলে দেয়নি, তো ওই জন্য খাটতে হয়েছে ওভাবে। ব্ল্যাক ম্যাজিকে কাজ করছি, কাঁধ ব্যথা করছে, পারছি না, মুভ দিয়েও হচ্ছে না, আর এই অবস্থায় আবার ঘুরে উঠে ওই ব্ল্যাক ম্যাজিক ধরতে হচ্ছে। কে করবে ভাই, কাজই তো করছে না ডিওপি কেউ। হ্যাঁ, ডিরেক্টর ভাই এখান থেকে, সেটা বড় ডিরেক্টর ডিওপি, কেন আমার সাথে কাজ করবে? সত্যি তো আমি তো নবাগত পরিচালক তখন। এবার এখন যে প্রবলেমটা হয়, এখন এত ইন্টার্ন এত হেনা তেনা বড় বড় জায়গা থেকে যখন আসে, ভালো ছেলে মেয়েদের নিশ্চয়ই নেই, বাট ওই যার মধ্যে ওই ওই ব্যাপার, আমার আই লাইক ওভার কনফিডেন্স বাট ইউ হ্যাভ টু প্রুভ ইট, যার মধ্যে সেটা নেই, আমি আই ডোন্ট নেগলেক্ট, আমি ডাইরেক্টলি বলি যে আমি নিতে পারছি না, দ্যাটস, আমি ওই চাপাচুপিতে বিশ্বাসী নই, টু দ্য পয়েন্ট। ওকে ওকে দাদা, আমরা এখন পডকাস্টের লাস্ট পর্যায়ে। তো এবার আমাদের একটা নতুন সেগমেন্ট খুলেছে, সেটা হলো র্যাপিড ফায়ার, যেটা আমরা তোমার সাথে খেলবো, যেখানে 5টা কোয়েশ্চেন থাকবে, তোমাকে ফটাফট করে উত্তর দিতে হবে। তো শুরু করছি আমাদের র্যাপিড ফায়ার। সবার প্রথমে, কফি নাকি টি? কফি, সারা জীবন কফি হলে, টি খাই মাঝে মধ্যে, বাট ওই 20% টি, কফি। রিজিওনাল সিনেমা নাকি মেন স্ট্রিম সিনেমা? মেনস্ট্রিম, রিজনাল ডিপেন্ডস, বাট ডেফিনেটলি মেনস্ট্রিম। ওকে, এমিনেম নাকি বহিমিয়া পাজি? এমিনেম, সারা জীবন, জন্ম জন্মান্তর। ওকে, অ্যাড ডিরেক্টিং নাকি মুভি ডিরেক্টিং? এখন তো অ্যাড ডিরেক্টিং বলবো, কারণ এখানে আবার ছোট্ট গল্প আছে, তোমার র্যাপিড ফায়ারই বলছি। মানে যখন প্রথম অ্যাড করি ভয় পাই দিয়েছিল, কারণ ওটা হিন্দি অ্যাড ছিল, এই মানে সো কল্ড খুব একটা খুব টেনশন মার্ক একটা অ্যাড ছিল। তো প্রথমেই আমাকে ভয় পেয়ে দেওয়া হয়েছিল যে আরে ভাই তুই হিন্দিতে অ্যাড করবি, কে দেখবে, ক্যান ইউ ইমাজিন, কলকাতা দাঁড়িয়ে হিন্দির অ্যাড। এখন 90% ক্লায়েন্ট আমার হিন্দুস্তানি, মানে হিন্দি অ্যাড, অ্যান্ড আমার অ্যাডের সংখ্যা 25, জাস্ট 2 বছর আগে। সো এখন তো অ্যাড মানে আমি অ্যাডিক্টেড টু অ্যাড। অবভিয়াসলি ফিল্ম, মানে ডিরেক্টর তো ফিল্ম ডেফিনেটলি, মানে সিরিজ ফিরিজ ডেফিনেটলি, কিন্তু অ্যাডটা এখন একটা ওই ঘরের নতুন সদস্যর মতন, আর একটা বাচ্চা হলে যেমন ওরকম দুজনকে এখন রাখছি, 2 বেবিস। ওকে, একটা হলো থিয়েটার, মানে সিনেমা হলে বই দেখা, নাকি ওটিটি? সিনেমা হল, অ্যাবসলিউটলি, মানে অ্যাবসলিউটলি সিনেমা হল। ওকে, আর একটা যেটা আমার তরফ দিয়ে যেই কোয়েশ্চেনটা থাকবে, সেটা হলো যে অনুরাগ কাশ্যপ নাকি সৃজিত মুখার্জি? অনুরাগ কাশ্যপ, সারা জীবন, আজীবন। সামনাসামনি সৃজিত স্যারের সাথে দেখা হলে তখন? না, আই নট লাইক, আই ডোন্ট হ্যাভ টু ফেস অ্যাকচুয়ালি। সৃজিত মুখার্জির কাজ আমার, আমি হোয়াটসঅ্যাপেও লিখেছি তাকে, আমার মানে অঞ্জন দত্তর সাথে তো আমার লিটারেলি মানে হোয়াটসঅ্যাপে খণ্ডযুদ্ধ হয়েছিল কাজের নিয়ে। কারণ আমি যাকে ভালোবাসি, যার কাজ, সৃজিত মুখার্জি যদি নির্বাক বলো, বা জাতিস্বর বলো, 22শে শ্রাবণ বলো, দ্বিতীয় পুরুষ বলো, ইভেন কত বলবো, মানে ভাষা নেই লোকটা যা করে, মানে যা করেছেন উনি, মানে সৃষ্টির বন্যা বই দিয়েছে, মানে ধরা যাক। আমার এখন মনে হচ্ছে উনি আমার থেকে অনেক সিনিয়র, আমার বলা উচিত নয়। আই থিঙ্ক হি ইজ ডুইং লিটল বিট ফাস্ট সবকিছুতে, একটা ফ্র্যাঞ্চাইজি করে দিচ্ছে। দশম অবতার কেন করলো গড নোস, দেন আগেন একটা আসছে, আই এম নট হ্যাপি, আই নিড লাইক সত্যি বলে সত্যি কিছু নেই, ও মাই গড আই এম, গুরু ইজ ব্যাক, মানে এই ব্যাপারটা আমি চাইছি সৃজিত মুখার্জির কাছ থেকে, প্লিজ। মানে আপনাকে দেখে আমরা বড় হয়েছি, আমরা স্কুল থেকে পালিয়ে গিয়ে আপনার ছবি দেখেছি, কিস্তি খেয়েছি বাবা মার কাছে, মানে ভাই শ্রাবণ দেখা, মানে ওগুলো আমাদের শিরায় বইছে, রূপমের গান এন্ড এভরিথিং। ইভেন দশম অবতারের গানটা আমি এখনো শুনি, আগুন খেকো, দ্য লিরিক্স, দ্য সং, somehow the magic is not happening. Maybe audience আমায় উত্তাল গালাগাল দেবে, I'm happy, but সৃজিত মুখার্জির ব্যাকটা খুব দরকার, এই জায়গায় খুব দরকার আমি মনে করি, বিকজ ব্যাপক ব্যাপক কাজ প্রত্যাশা করি মানুষটার কাছ থেকে। ওকে, সেম টু অঞ্জন দত্ত। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের পডকাস্টে আসার জন্যে। তোমার সাথে পডকাস্ট করে আমাদের খুবই ভালো লাগলো। তোমার কেমন লাগলো আমাদের সাথে পডকাস্ট? ভীষণ ভালো, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকে, তুমি, যারা ক্যামেরার পিছনে যারা আছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ইটস আ ফ্যামিলি। অ্যান্ড দেখো, একটা ফ্যামিলি ম্যাচ করে, এবং আমার এভরিথিং, মানে টপ টু টো, তোমরা যেভাবে আমাকে ইনভাইট করলে, যেভাবে A to Z সবকিছু, আমি গ্ল্যাড যে আমাকে তোমরা এই পডকাস্টে
মানে এইভাবে করলে পুরো পডকাস্টে। এবং আমি আশা করি এটা যারা দেখবে বা শুনবে, বিকজ আমার ভেরি স্ট্রেট শুটার, আমার মনে হয় তাদের উপকার হবে, ক্ষতি হবে না অ্যাটলিস্ট। বিকজ যদি তারা মনে করে এটা একটা গাইডেন্স, there will be two words from my side, যে বি হ্যাপি হোয়াট ইউ আর ডুইং। যে কাজটা করছো সেটাকে রেসপেক্ট করতে শেখো আগে, অন্যটা দেখার আগে। 2 নম্বর হচ্ছে অন্যেরা অনেক কিছু বলবে, নিজের হার্ট ব্রেন কি বলছে ওটাকে ম্যাচ করো। দ্যাটস দ্য বিগেস্ট থিং, দ্যাটস ইউ। তুমি একা এসছো, একা যাবে। সো প্লিজ। একদম। আর আজকের পডকাস্টে আমার আরো অনেক ধরনের কোয়েশ্চেন ছিল, আচ্ছা, এগুলো আমি করতে পারিনি, বা যেই কোয়েশ্চেনগুলো দর্শকদেরও ছিল হয়তো যে তাদের মনেও থাকতে পারে যে এইটা করিনি ওটা করিনি, তার জন্যে আমরা চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি এই পডকাস্টেরই পার্ট 2 নিয়ে আসার জন্য। ওকে ওকে, তো থ্যাংক ইউ সো মাচ দাদা আবারও তোমাকে আমাদের পডকাস্টে আসার জন্য। তো বন্ধুরা, আজকের মতন পডকাস্টটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। এবং আবারও বলছি, তোমরা অনেকেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন বাই বাই।